আমি শার্প প্রশ্ন বা ক্রিটিসিজম ফেস করতে পছন্দ করি। হ্যাঁ, আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে ইমানের জোর থাকলে কথা বলতে কোনো অসুবিধা হয় না। এখন প্রত- একটা মজার ব্যাপার হচ্ছে আমি দেশ ছাড়িনি। হ্যাঁ, আমি যদি একটু আহ, ইতিহাসটা বলি, আমাকে আমার আহ, ইয়েতে এই যে মুখ্য সচিব পদে 2 বছরের অতিরিক্ত যেই আহ, চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, সেটা শেষ হওয়ার কথা ছিল হলো 31শে ডিসেম্বর। তো আমি ইতিমধ্যে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে। এবং আমার ইয়ে ছিল যে 31শে ডিসেম্বর পর্যন্ত যদি অপেক্ষা যদি করতে হয়, তাহলে আমার একটা ছোট্ট ওই ইগোইস্টিক ইয়েও আছে, নেচার আছে। সেটা হচ্ছে যে তখন যেই মন্ত্রী পরিষদ সচিব হতো সে হচ্ছে আমার জুনিয়র হতো। তো আমি চেষ্টা করেছি 15 তারিখে এই মন্ত্রী পরিষদ সচিব রিটায়ার করবে, তো সেক্ষেত্রে আমি 15 তারিখের আগে চলে আসব। তো সেই হিসেবে আমি 8 তারিখে আমার ইয়ে চেয়েছি, অব্যাহতি চেয়েছি। 8ই ডিসেম্বর। হুম। আর 15ই ডিসেম্বর আমি যোগদান করেছি বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে ওয়াশিংটন ডিসিতে। এরপর আমাকে 2023-এর মাঝামাঝি আমি এই পদ থেকে সরে যেতে চেয়েছিলাম। কারণ হচ্ছে এই পদটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি আরামের। অনেক টাকা, কিন্তু আরামটা বেশি। কোনো বিকল্প নির্বাহী বোর্ডের মেম্বার হিসেবে ইউজুয়ালি কাজগুলি করে হচ্ছে বোর্ডের কোনো কাগজপত্র আসলে ওখানে বিভিন্ন অ্যাডভাইজাররা আছে, তারা সেগুলি তৈরি করে দেয়। এবং বিকল্প সরি বিকল্প নির্বাহী পরিচালক বা নির্বাহী পরিচালকের কাজ হচ্ছে বোর্ডে সেটা আলোচনাগুলো করা, আর কিছু কমিটি আছে, কমিটিতে রিপ্রেজেন্ট করা। তো যেহেতু আমাদের মূল হচ্ছে অন্য দেশের, সেই জন্য আমাদের বিকল্পদের খুব বেশি কাজ নেই। হ্যাঁ, বসে বসে পত্রিকা পড়া যায়, বাংলাদেশের খবর নেওয়া যায়, অফিসটা সুন্দর ইত্যাদি। তো আমি ইতিমধ্যে চেষ্টা করছিলাম যে যখন বয়স আছে তখন ইতিমধ্যে কাজ টাজ কিছু করা, আরো কিছু করা যায় কিনা। তখন আমার সুযোগ হয়েছে যে একটা অফার পেয়েছিলাম আমি মোরান গ্লোবাল স্ট্র্যাটেজিস, যেখানে আমি যোগদানও করেছিলাম অ্যাজ পার্টনার। আর লবিস্ট ইন্ডাস্ট্রি তো আপনি জানেন বিশ্ববিখ্যাত আমেরিকা। তো এইখানে যদি সেই অভিজ্ঞতা নেওয়া যায়, তাহলে এটা ভালো এবং অর্থনৈতিকভাবেও ভালো। আর একটা কোম্পানির অ্যাডভাইজার হিসেবে আমি ইয়ে পেয়েছিলাম। তখন মোরান গ্লোবাল স্ট্র্যাটেজিস থেকে বলা হয়েছিল যে ঠিক আছে, তুমি যদি এটা পার্ট টাইম হিসেবে কন্টিনিউ করতে চাও তাহলে পারো। তো আমি দেখলাম যে অর্থনৈতিকভাবে আমার জন্য এটা সুবিধাজনক। তো আমি এটা আমাকে যেহেতু নিয়োগ দিয়েছিলেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমি বলেছিলাম। উনি বলেছিলেন যে সামনে তো নির্বাচন আসছে, এ সময়ে পরিবর্তন করলে খামাখা একটা এই বিতর্ক বা গুজবের সৃষ্টি হবে। নির্বাচন পরে এই সিদ্ধান্ত নাও। তো যখন নির্বাচন শেষ হয়েছে, নির্বাচন শেষ হওয়ার পরপরই ফেব্রুয়ারি মাসে আমি আমার পদত্যাগপত্র পাঠিয়েছি ইআরডিতে। যেহেতু ইআরডির মাধ্যমে নিয়োগটা হয়, ইআরডিতে নিয়োগটা দেওয়া হয়েছিল। এবং ইতোমধ্যে আহ, মাননীয় প্রধানমন্ত্রী আবার চাচ্ছিলেন না এই মুহূর্তে ছেড়ে দেই। হুম। উনি আমার আহ, ফাইল, মানে ওই যে ওই পদত্যাগপত্রের ফাইলটা রেখে দিয়েছিলেন। আমি পরে শুনতে পেরেছি যে উনি রেখে দিয়েছিলেন, যে গোসা করে যে সে তাকে এখন ছাড়ার দরকার কি ওনার। অবশ্য যাই হোক, যেটা হয়েছে তখন আপনাকে এই, মন্ত্রী করার একটা গুঞ্জন ছিল, এটাও কি একটা হ্যাঁ, কারণ ছিল এই যে? এই- এই- হ্যাঁ। এই- এখান থেকে গুঞ্জনটা বেশি হয়েছে আর কি। উনি ধরে রেখেছিলেন হচ্ছে আমার উপরে, মানে রাগ করে যে ছেড়ে দিচ্ছি কেন, আর আমি মানে আমেরিকায় চলবো কিভাবে। ওনাকে আমি আগে বলেছিলাম, তখন হয়তো ওনার স্মরণ ছিল না। তো আমি গিয়ে পরে ওনাকে ব্যাখ্যা করেছি, তারপরে উনি আমার এটা সই করে দিয়েছিলেন। এই যে মাঝখানে যে গ্যাপটা তৈরি হলো, তাতে সবার কাছে ধারণা হয়েছে যে আমাকে মন্ত্রী করা হচ্ছে। কিন্তু এই বিষয়ে আসলে কখনো মন্ত্রীর করার ব্যাপারে আমাকে মাননীয় প্রধানমন্ত্রীও বলেন নাই, এবং কোরকম কারো কাছ থেকে আমি সেরকম কোনো ইঙ্গিত পাইনি। এটা এটা সম্পূর্ণ হচ্ছে মানুষের ধারণা
এবং সেই সময়ে নির্বাচনের আগে আমি বাংলাদেশে গিয়েছিলাম, নির্বাচন মানে ভোট দেওয়ার জন্য গিয়েছিলাম, এবং পরবর্তীতে ওখান থেকে প্রত্যয়পত্র দিয়ে আসার শুধু জন্যই কি আমি। ভোট দেওয়ার জন্য নাকি আপনি কোনো দায়িত্বেও ছিলেন নির্বাচন কেন্দ্রিক? না, আমি কোনো দায়িত্ব, কারণ আমি তো তখন সরকারে ছিলাম না। হুম, হুম। আমি তো বিশ্ব ব্যাংকের হিসেবে কাজ করছি। আচ্ছা, আচ্ছা। অতএব আমার কোনো সুযোগ ছিল না ওখানে দায়িত্ব পালন করার। হুম। তো মানে প্রশ্ন যেটি শুরু করেছিলাম যে আপনি দেশ ছাড়লেন কি করে? ২৪ এ সেসব ও। একটা পরিস্থিতি ছিল। মামলায় আপনি হত্যা মামলার আসামি হয়ে গেছেন। হ্যাঁ। তো এর মধ্যে আমি 23 মানে ফেব্রুয়ারিতে তো আমার পদত্যাগপত্র দিয়ে ওখান থেকে আমি ওয়ার্ল্ড ব্যাংক থেকে চলে আসলাম। তারপরে আমি যোগদান করেছি হচ্ছে মোরান গ্লোবাল স্টাডিজ। তারপর থেকে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আছি। তবে হ্যাঁ, 2024-এর এপ্রিল মাসের সম্ভবত 19 তারিখে আমি বাংলাদেশে গিয়েছিলাম। আমার শাশুড়ি মৃত্যুশয্যাশায়ী ছিলেন। উনি 23 এপ্রিল মারা গেলেন, এবং আমরা মে মাসে আহ, চলে এসেছি। আমি এবং আমার স্ত্রী গিয়েছিলাম মে মাসে, বাংলাদেশ থেকে চলে এসেছি। তো বাংলাদেশে যা ঘটনা শুরু হয়েছিল সব হচ্ছে জুন মাসে। হুম। তখন আমি বাংলাদেশে ছিলাম না। সবার হয়তোবা ওই যে কি বলে এটাকে, আহ, আহ, মন ভেঙে সত্য, মানে কি বলে ওই কি, এটা বলে না যে ফ্রাস্ট্রেট করে দিয়ে আমাকে বলতে হচ্ছে যে আমি তখন বাংলাদেশে ছিলাম না। আচ্ছা। হুম, বাংলাদেশ থেকে পালানোর তো প্রশ্নই আসে না। পালাতে গেলে তো আগে যেতে হবে। হুম, হুম, তখন আমি বাংলাদেশে ছিলাম না। আপনারা খোঁজ নিয়েও দেখতে পারেন, ইমিগ্রেশনেও দেখতে পারেন, সব জায়গায় এটা খুব সহজেই পাওয়া যায়। এবং আমি বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন জনের লিঙ্কও পাঠাচ্ছে যে আজকে রাত্রের ভিতরে উনি দেশ ত্যাগ করবেন, ইত্যাদি ইত্যাদি আর কি। কিন্তু মানে এই যে তখন আপনি অলরেডি দেশের বাইরে। আমি দেশের জি, বাইরে। স্পষ্ট। তাহলে আপনাকে ওই সময় পালাতে হয় নাই। আপনি আগেই আসলে দেশের বাইরে ছিলেন। আ কিছু বিষয় যেমন ধরেন যেই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে যেহেতু আপনি খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন এবং ছিলেন প্রধানমন্ত্রীর আস্থাভাজনও বটে। ফলে এই প্রসঙ্গগুলো আপনার কাছে আসে যে নির্বাচন অন্যতম যে বিতর্কিত নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন বা ১৪, ১৮, ২৪ ভোটাররা তাদের মতামত প্রকাশ করতে পারে নাই, ভোট দিতে পারে নাই যথাযথভাবে। এই হচ্ছে মোটা দাগে যদি অভিযোগ। বিশেষ করে ১৮ র নির্বাচন নিয়ে আলোচনা আছে। বিকজ ১৮ র নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী খোদ সবাইকে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন এনেছিলেন, সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু সুষ্ঠু নির্বাচনটা হয় নাই পরবর্তীতে যেটি দেখা গেছে। আম এবং যেটি অভিযোগ যে পুলিশ এবং প্রশাসন সেই নির্বাচনটা করে দিয়েছে। রাজনৈতিক নেত্রীদের বাইরে বা প্রার্থীদের বাইরে তাদের ভূমিকা বেশি ছিল। আপনি তখন প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন। আপনি একটু বলবেন কি করেছিল মানে পুলিশ এবং প্রশাসন? না, না, আমি তখন মুখ্য সচিব ছিলাম না। আমি তখন বিদ্যুৎ সচিব ছিলাম। আচ্ছা, 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 আচ্ছা। তো প্রশাসন কিভাবে কি করেছে সেটার সঙ্গে বিদ্যুৎ সচিবের, যেমন ধরেন প্রশাসন, বাংলাদেশের প্রশাসন যেটা, সেটা তার মানে হেড হচ্ছে ব্যুরোক্রেটদের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব। হুম, আর আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় তো মানে আমাদের রুলস অফ বিজনেস অনুযায়ী সব কিছু ওভারসি করে, এবং তার দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রীকে অ্যাসিস্ট করা। হ্যাঁ। আর মাঠ পর্যায়ে প্রশাসনটা সরাসরি সুপারভাইজ করে হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। আর এখানের সাথে সম্পৃক্ত থাকে, সাধারণত নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকে সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগ, যেহেতু জেলা প্রশাসক বা জেলা প্রশাসন এটার সঙ্গে জড়িত থাকেন। আর থাকে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলার সাথে জড়িত থাকে। এরা হচ্ছে মূল ভূমিকা পালন করে। আর বাকিদেরকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, তখন তারা সেটার সাথে অ্যাকর্ডিংলি কাজ করে, অ্যাজ পার দি অ্যাডভাইস অফ দি নির্বাচন কমিশন, সচিবালয়। এই আর কি। আচ্ছা। তো আমি আসলে মানে যদি বলেন যে এই কারিগরের সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা, দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে আমার আসলে তখন এরকম কোনো পদে ছিলাম না, আমি আচ্ছা, আচ্ছা। বিদ্যুৎ সচিব ছিলাম। হুম। কিন্তু প্রশাসন সম্পর্কে আপনার খুব ভালো ধারণা এবং আয়ত্ত আছে। পুরো প্রশাসনের একদম নিচু থেকে উঁচু পর্যায়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আপনি কাজ করে গেছেন যেহেতু। ফলে আপনি এবং আপনার দেখার অভিজ্ঞতা থেকে একটু বলবেন যে আসলে
কি ছিল প্রশাসন এবং পুলিশের ভূমিকা বা কিভাবে তারা আসলে ভোটটা পুলিশ এবং প্রশাসন করে দিল? কারণ আমি আরো একটু বক্তব্য শুনেছি যে শেখ হাসিনা নিজেই বলেছেন যে এরকম ভোট করবার ফলে তার রাজনীতিটা নাকি ধ্বংস করে দেওয়া হয়েছে। গৌতম লাহিড়ীকে দেয়া সাক্ষাৎকারেও তিনি বলেছেন তিনি এরকম ভোট হতে মানে ভোটটা এরকম হয়ে যাবে তিনিও নাকি এটি চান নাই। ফলে মানে আপনি কি দেখেছেন আসলে কিভাবে কাজ করেছে প্রশাসন? হুম, যা জানি তাই যদি বলতে মানে আহ, ওই কি বলে এটা, ওই চাতুরি না করে যদি সরাসরি বলি, তাহলে আমার কাছে মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি ওনার নিজের মুখে আমি নিজেও শুনেছি, আমাকেও আচ্ছা। বলেছে হুম, শি ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড। এবং মানে ওনার অগোচরে এমনকি তৎকালীন রাজনৈতিক উপদেষ্টা যিনি ছিলেন, এইচ টি ইমাম সাহেব, হুম, উনিও খুব ফ্রাস্ট্রেটেড ছিলেন 2018 নির্বাচনের ব্যাপারে। এবং সেই জায়গায় আমাদের বাড়াবাড়ি ছিল, বিশেষ করে যারা কর্মকর্তা পর্যায়ের। এটা আমি মনে হয় আমার বন্ধু মানে বন্ধু বা এদের অনেককেই হয়তো আমি বিরাগ ভাজন হয়ে যাব। আমার দৃষ্টিতে এটা সঠিক। এবং এখানে রাজনীতিবিদদের পুরোপুরি কারণ আমি বহু এমপির কাছে শুনেছি যে তারা চেয়েছিল একভাবে যেভাবে নির্বাচন হোক, কারণ তাদের পক্ষেই আছে, কিন্তু প্রশাসন গিয়ে সেখানে হস্তক্ষেপ করেছে হুম, এবং সেই হস্তক্ষেপের ফলে তাদের ইমেজও নষ্ট হয়েছে। এই জায়গায় কিন্তু আমার মনে হয় প্রশাসনের যদি সত্যিকারের অর্থে দায়টা যদি আমরা হয়তো বললাম না ওই যে কথার মার পেঁচে আমি হাও বললাম না নাও বললাম না, আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওই ইয়ের আহ, মানে ওই কারিগরি বিদ্যাটা শিখিনি। হুম। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা অবশ্যই তো প্রশাসন এই বাড়াবাড়িটা করল কেন? আপনি যেটি বাড়াবাড়ি বলছেন, কেন করল? মানে আমরা হঠাৎ করে মনে করছি যে আমরা পার্ট অফ দি গভর্নমেন্ট হয়ে গেছি। হ্যাঁ, যেটা আমাদের প্রশাসনের যেই কি বলে এটাকে, এই আম, মানে বৈশিষ্ট্য, যে আমরা নির্মোহ হয়ে কাজ করব এবং রুলসের বাইরে যাব না। হ্যাঁ, সেখান থেকে যদি আমি মানে ইয়ে করি, এই যে কি বলে এটা, বেরিয়ে এসে যদি মনে করি যে না আমরা পার্ট অফ দি গভর্নমেন্ট হয়ে গেছি, তখন কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, তো এখানে ধরেন আসলে ব্যাপার হচ্ছে কি, আহ, সবাইকে কিভাবে মানে একসঙ্গে তো আসলে দায়ী এভাবে করা যাবে না। অনেকগুলি ঘটনা ঘটে যায় হঠাৎ করে, মানে ধরেন এটা একটা চেইন রিয়াকশনের মতো। আপনি যদি ওই যে ওই আহ, একটা খেলা আছে না যে এরকম করে সাজিয়ে রাখে, হুম, একটাকে হুম, ধাক্কা দিলে সব করতে থাকে। প্রশাসন কিন্তু একটা চেইন অফ কমান্ড। হ্যাঁ, সেটা আর্মি বলেন, আহ, মানে সামরিক বাহিনী বলেন, পুলিশ বলেন, বা আমাদের ব্যুরোক্রেসি বলেন, চেইন অফ কমান্ড। তো চেইন অফ কমান্ডের ভিতরে যদি হঠাৎ করে এরকম কোনো একটা ধাক্কা তৈরি হয়, তখন কিন্তু সেটা ওই চেইন ইয়েতে গিয়ে ওই এর প্রভাব সর্বত্র পড়তে থাকে। হুম, তো 2018-তে আসলে এই এই জায়গায় আমার দৃষ্টিতে আমি মনে করি এটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, পলিটিক্যাল ডিজায়ার, পলিটিক্যাল কমিটমেন্টের আর হচ্ছে প্রশাসনিক অ্যাক্টিভিটিজের ভিতরে একটা মানে ফারাক তৈরি হয়েছিল। সেই ফারাকের ফলেই হয়তোবা এটা হয়েছে। আমি আসলে সত্যিকার অর্থে ভোট দিতে যাওয়া ছাড়া, আমি যেমন ভোট দিয়েছি এবং আমার সপরিবারে ভোটটা দিয়েছি, এছাড়া কিন্তু আসলে আমার কাছে মানে এই বিস্তারিত প্রশাসনের এখানে কিভাবে কি হয়েছে এগুলি কিন্তু আমি ঠিক বলতে পারবো না। হুম। কিন্তু এই যে মানে আপনি বলছেন যে চেইন অফ কমান্ড এ ঝামেলা তৈরি চেইন অফ কমান্ড এর শুরু মানে নিচের থেকে উপরের দিকে উঠতে গেলে তো মানে সিনিয়র আমলারা, সচিবরা, তার উপরে মন্ত্রীরা, একদম প্রধানমন্ত্রী। ঝামেলাটা আসলে কোথা থেকে তৈরি হলো? যে মানে প্রশাসনিক বাড়াবাড়ি পর্যায়ে করল এবং না না, ইচ্ছাকৃত এইটা করল তো কিন্তু কেউ কিছু করতে পারল না। এইটা তো আমার মানে তখন মানে আপনিও ছিলেন বাংলাদেশে, আমিও ছিলাম। কেউ কিন্তু 3 দিন আগেও কিন্তু ইয়ে হয়নি কারো মাথায়,
আসে না যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, তাই না, বা ঘটছে। সো এইটা আসলে আমার কাছে মনে হয় হচ্ছে অনেকটা লোকালাইজড কারবার হয়ে গেছিল আর কি। হ্যাঁ, এইটা মানে সুপরিকল্পিত আহ, কি বলে কর্মকাণ্ডের বাইরে। তো সেই এটা প্রশাসনের হলো স্বার্থটা আমার কি ছিল? মতামত। যদি বলি লোকালাইজড, সেই লোকাল প্রশাসনের মানে স্বার্থটা কি ছিল? আর নিজেকে জাহির করা, নিজেকে আপনার ওই যে কাছের মানুষ প্রমাণ করা, এরকম হুম, এরকমই তো হইতে পারে। কিন্তু আমার মনে হয় না যে সবাই, বললাম তো, সবাই একই কাজ করেছে আমার কাছে মনে হয় এবং মানে আমরা যেটা সে সময় দেখেছি বা শুনেছি বা আহ, অনেকের কাছ থেকে ইয়ে করেছি, ওই যে মানে একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল কে বেশি মানে করতে পারে, হুম। এরকম একটা প্রতিযোগিতা সম্ভবত তখন তৈরি হয়েছিল বলে আহ, বলা হয় আর কি। কে বেশি কি করতে পারে? এটা আসলে হয়েছে কি, আপনি এমন একটা প্রশ্ন করছেন আমাকে, যে প্রশ্নে আমাকে মানে ওই কি বলবো এটা, মানে খুব বিপদে ফেলে দিয়েছে আর কি। হুম, বিপদে ফেলে দিয়েছেন কারণ হচ্ছে আম, মানে আমি বহু আমার জুনিয়র কর্মকর্তাদের জানি যারা সম্পূর্ণ কমিটমেন্টের সঙ্গে কাজ করেছে। হ্যাঁ, দেখা গেছে কি উনি সেই কমিটমেন্টের মধ্যে করেছে কিন্তু তার অগোচরে অন্য একটা জায়গায় ঘটনা ঘটে গেছে, এরকমও ঘটনা ঘটেছে। হুম। এখন সেই জন্য জেনারেলাইজ করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। তো যারা সেই ঘটনাটা ঘটালো, যদি আসলে একদম হাই কমান্ডের মানে এখানে ভূমিকা না থাকে, বা আপনি বলছেন এইচ.টি. মামু তিনিও ক্ষুব্ধ হয়েছিলেন। যারা এই কাজগুলো করলেন, যেখান থেকে লোকাল প্রশাসনের কথা বলছেন, সেখানে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হলো? আমরা তো বরং দেখলাম খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা সবাই বললেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। না, দেখেন এটা তো পলিটিক্যাল প্রশ্ন, আপনি আমাকে কিন্তু আমি কিন্তু আই এম নট এ পলিটিশিয়ান। হুম। এটার না, ভিতরে কিন্তু আমাকে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জায়গা তো আপনি বলতেই পারেন যে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অবশ্যই, হয়েছিল। না না, এখন ব্যাপার হচ্ছে ধরেন আহ, মানে আমার দৃষ্টিতে হচ্ছে যে ওই ফলাফল যেহেতু এসে গেছে, ঠিক আছে, ফলাফলকে বিশ্লেষণ না করে ফলটা ভোগ করার দিকেই সবাই নজরটা দিয়েছে সেই সময়। সেই জন্য এই বিষয়টা উপেক্ষিত হয়েছিল। হুম। মানে যদি হুম, মানে মানে যেই ফলাফলটাকে আমি পছন্দ করছি না, সেই ফলাফলটা যদি মানে আমি আহ, কি বলে এটাকে, ওই যে ডাইসেক্ট করার জন্য একটা উদ্যোগ নিতাম, হুম, তাহলে হয়তো ভালো ছিল। কিন্তু আহ, আমার মনে হয় পরবর্তীতে দেখা গেছে যে যেহেতু হয়েই গেছে, ঠিক আছে, এখন আপাতত এটাকে মানে কি বলে এটাকে সাপোর্ট করাটাই ওয়াইস, এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকেই সম্ভবত আপনার ইয়ে হয়েছে। কিন্তু এরকম দৃষ্টিভঙ্গির কারণে তো মানে বিশ্বাসযোগ্যতা, আস্থাহীনতা তৈরি হবে একদম খোদ প্রধান ব্যক্তির উপরে, যিনি আসলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কারণ প্রতিশ্রুতিটা ভঙ্গ হয়ে গেছে। আ আপনার কাছে কি মনে হয়? একটু পলিটিক্যাল জায়গা থেকে এই প্রশ্নটা শুধুমাত্র করি, যে আপনার কাছে কি মনে হয়? এটি একটা কারণ হিসাবে তো খুব স্বাভাবিকভাবে দেখাই যায় যে বিশ্বাসভঙ্গের কারণে যখন একদম মানে ১ নম্বর লিডার যিনি তার কাছে যখন বিশ্বাসভঙ্গের দায় যায়, এটা কি একটা কারণ? আওয়ামী লীগের এই পতনের পেছনে, বা আওয়ামী লীগ সরকারের এত প্রভাবশালী, এত দাপুটে তাদের এরকম গণ অভ্যুত্থানে পতন হয়ে যাওয়া? মানে আপনার কাছে যদি বলি কারণগুলো কি, কি আপনি কি আইডেন্টিফাই করবেন? দেখেন, রাজনৈতিক আমার মানে রাজনৈতিক অর্থনীতির ছাত্র হিসেবে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে রাজনীতিতে আপনার মানে সবসময় দিস ইজ লাইক এ গেম। হ্যাঁ, কেউ আগে যায়, কেউ পিছে যায়। হ্যাঁ, আর হলো যেমন ধরেন আপনার ইয়ে আছে না, ওই যে ওই আগে যেমন ধরেন নির্বাচনগুলোতে যেটা হয়েছে, অধিকাংশ নির্বাচন 18 ছাড়া বাকিগুলিতে বিএনপি বর্জন করেছে। এগুলি কিরকম, ওই যে আপনার ফুটবল, এখন তো ফুটবলের সিজন চলছে, ফুটবলে যেরকম করে অফসাইড ট্র্যাপ, হুম, সবসময় কিন্তু আপনার ওই যে ইলেকশন কাছাকাছি আসলেই কিন্তু আওয়ামী লীগ অফসাইড ট্র্যাপে পড়েছে। ওরা বর্জন করেছে, আওয়ামী লীগের কিন্তু এককভাবে নির্বাচন করা ছাড়া আর কোনো উপায় ছিল না, বা অথবা বলা যায় যে এরকম একটা মানে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। উপায় ছিল না বললে হয়তো বা একটু বেশি হয়ে হুম, যাচ্ছে, কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। কিন্তু
মানে আপনার এই যে এই কি বলে এটা, মানে আপনি যে বলছেন যে যে এটার দায় এটার জন্য হয়েছে কিনা না, আমি এটা মনে একটা করি কারণ কিনা। হ্যাঁ। না। এই বিতর্ক তো অবশ্যই হয়েছে, রাজনীতিতে এরকম বিতর্ক সবসময় থাকে, হয়েছে। আপনার যদি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের হিসাবটা দেখেন, আপনি এই যে এই সিরিজটাও চলছিল ফ্রিডম অ্যাট মিড নাইট, ডোমিনিক ল্যাপিয়ারের, তারপরে হচ্ছে আপনার তারেক আলীর যদি বই পড়েন, তারেক আলীর বইয়ের একটা ইয়েতে ছিল, এই যে সে পাকিস্তানি সাংবাদিক, তার একটা ইয়েতে ছিল যে যখন আপনার রহমত আলী, সম্ভবত রহমতুল্লাহ অথবা রহমত আলী, যিনি পাকিস্তানের প্রস্তাব করেছিলেন, হুম। তখন এই বিষয়টাকে হেসে বা খুব মানে বলছিল যে আর ইউ ইনসেইন, এই জাতীয় শব্দ ব্যবহার করেছিল মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু সেই মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু বা পাকিস্তান সৃষ্টি করেছেন বলা যায়, হ্যাঁ। কারণ তাকে যথাযথ পদ দেয় না বলে অনেকে বলেন। তো এইরকম ধরেন আপনার পজিটিভ নেগেটিভ অনেক কথা বলা যায়। এখন আওয়ামী লীগ সরকারের পতন যেটা, বিশেষ করে ধরেন আওয়ামী লীগ সরকার 2024-এ যেটা হয়েছে, সেটা আমার দৃষ্টিতে, আওয়ামী লীগ কি পারফেক্ট ছিল? অবশ্যই না। ইট ওয়াজ এ পলিটিক্যাল পার্টি। আপনার আওয়ামী লীগের সমস্ত সদস্যরা কি একেবারে ধরেন ছিল, ওই যে প্রশিক্ষিত ব্যুরোক্র্যাট ছিল? নট অ্যাট অল। তারা তো আপনার রাজনৈতিক কর্মী, তাদের ভুল থাকে, ভ্রান্তি থাকে, তাদের উগ্রতা থাকে, তাদের প্রশিক্ষিত নম্রতা। ব্যুরোক্রেটদের অবস্থা তো দেখলাম। মানে আপনিই বললেন কি পরিমাণ বাড়াবাড়ি তারা করল। ফলে তারা হ্যাঁ, থাকলেই বা আমি কি? সেটাই বলছি। তো সেক্ষেত্রে আপনি রাজনীতিবিদদের কাছ থেকে তো একেবারে যে ইয়ে আশা করতে পারেন, নট নেসেসারি। বাট দ্য আমি যে আমার যেই মানে দুঃখ বা যেটা নিয়ে আমার বিশেষ আপত্তি, সেটা হচ্ছে যে 24-এ সরকারের যেই পতন বা আওয়ামী লীগ সরকারের যে এই যেটা, এটা এটাকে আমি কখনো কোনোদিনই, আমার ধারণা ভবিষ্যতেও হবে না, এটা কোনো রাজনৈতিক আন্দোলন বলা যাবে না ইন এনি সেন্স। কারণ এটা শুরু হয়েছিল হচ্ছে কোটা আন্দোলন, তার ভিতরে ঢুকে পড়েছে হচ্ছে অন্য উদ্দেশ্য। হুম। তো এই উদ্দেশ্য বা এটাকে আপনি রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে ইয়ে আপনার পরিবর্তন হয়েছে। 2000 আপনার এই যে এই এরশাদ সাহেবের যেই আহ, পতন হয়েছিল, সেটা কিন্তু রাজনৈতিক আহ, হুম। আন্দোলনের মাধ্যমে পরিবর্তন হয়েছে। তারপরে হচ্ছে ধরেন আপনার আমাদের 1996 সনে যে নির্বাচন হয়েছে, সেটাও কিন্তু রাজনৈতিকভাবে হয়েছে। পিছন থেকে এসে কেউ মারে নাই। এবারের কাজটা হয়েছে হচ্ছে পিছন থেকে ছুরি মারা, এবং এই ছুরি মেরে সবার চরিত্র হনন করার একটা মহোৎসব সৃষ্টি হয়েছিল। এইটাই ছিল, আমি মনে করি যে আপনারা যে বলছেন যে কেন হয়েছে, কেন হয়েছে এটার আ- মানে এই যে দেখেন, আমরা কিন্তু একটা সম্পূর্ণ নতুন বিশ্বে বসবাস করি। যে কেউ যে কোনো কথা বলে আপনার ছেড়ে দিতে পারে। আপনি যেমন সাংবাদিকতা করেছিলেন, তাই না? আপনার একটা এডিটোরিয়াল বোর্ড ছিল। যে কোনো কিছু করতে গেলে আপনাকে কিন্তু, যেমন একটা পত্রিকায় এডিটোরিয়াল হুম। বোর্ড থাকে। এখন আমরা সেটা নাই। কিন্তু এখন কিন্তু এডিটোরিয়াল বোর্ড কিছু নাই, আমি আমার এডিটর কিন্তু নিচে, এবং সেটা সহজে কিন্তু আমি ছেড়ে দিতে পারি। আবার যেটা হয়েছে, সেইটাকে কিন্তু আমি র্যাম্প আপ করতে পারি, ভুল তথ্যকে, হ্যাঁ, র্যাম্প আপ করতে পারি। এবং আপনার আপনার বক্তব্য, যেমন ধরেন আমি আপনাকে একটা কথা বলেছি, আমার বক্তব্যটাকে কিন্তু আবার টেকনিক্যালি কিন্তু বন্ধ করে দিতে পারে, হ্যাঁ। তো আমরা যে এখন যে বিশ্বে আছি, এর ভিতরে আওয়ামী লীগের যেই, আপনি দেখেন, বিএনপি আন্দোলন করেছিল প্রকাশ্যে, যে আন্দোলনগুলি করেছিল, সেই কোনোটা আন্দোলনের কিন্তু, বিএনপি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপি মোটামুটি একজন আরেকজনের প্রতিপক্ষ, এবং রাজনৈতিকভাবেও কিন্তু তারা দক্ষ, তাদের সাংগঠনিক শক্তিও বেশি, সেটা
আপনার এই নির্বাচনে বোঝা গেছে অনেকে অনেক রকমের বিশাল শক্তি মনে করেছিল নিজেদেরকে, কিন্তু দেখা গেছে কি মূল যে রাজনৈতিক শক্তি সেই রাজনৈতিক শক্তি কিন্তু আপনার এবার নির্বাচনে বিজয়ী হয়ে এসেছে। তো যদি সেটাই হয়ে থাকে তাহলে বিএনপি যখন ধারাবাহিকভাবে করেছিল তখন কিন্তু রাজনৈতিক যে আন্দোলন সে আন্দোলন কিন্তু আহ, বলেন তারা প্রতিহত করতে পেরেছে বলতে বলা যেতে পারে, অথবা বলতে পারেন যে ওভারকাম করেছে। যেভাবেই হোক না কেন আওয়ামী লীগ টিকে ছিল। এবার আওয়ামী লীগ যেটা টিকে নাই সেটা কি আপনার বিএনপির রাজনীতির ফসলে হয়েছে? আপনি আপনি নিজেকে জিজ্ঞেস করেন। হঠাৎ সকালে দেখতেছেন এরকম একটা ঘটনা, তারপর দিন আরেকটা ঘটনা, তারপর দিন আরেকটা ঘটনা। এইটাকে আমি মনে করি তঞ্চকতা, প্রতারণা। এবং এটা তো মনে আসলে হয় করবে কি? মানে ধরেন আপনার কথা যদি একেবারে পুরোপুরি as it is হয়, তাহলে মানে কি করবে? তঞ্চকতা বা প্রতারণার শিকার তারা যখন হলো ১৮ র নির্বাচনে এবং তারপরে আবার ২৪ এও একটা নির্বাচন হলো যেখানেও কোনো ভোট দেওয়ার মানে তারা অংশগ্রহণ করল না ১৮ নির্বাচনের অভিজ্ঞতা থেকে এবং সামনেও কোনোদিন আসলে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা বা হবে কিনা, তখন তাদের হাতে অপশনই কি ছিল পেছন থেকে ছুরি মারা ছাড়া? কা মানে আপনি যাদের কথা বলছেন তঞ্চকতা করেছে, পেছন থেকে ছুরি মেরেছে, তাদের হাতে অপশন কি ছিল? মানে তারা তো কিছুর উপর কিছু না কিছু ধরে তো তাদের রাজনীতিটা করতে হবে নাকি? তো সেটা যদি তঞ্চকতাটা যদি আপনার বিএনপি করতো তাহলে তো আমার তো কোনো আপত্তি ছিল না। তো রাজনৈতিক দল হুম, তঞ্চকতা করেছে তো আরেকজন কে করেছে? একটা মাঝখানে এসে। তো সেটা কি কে ইয়ে না? করেছে? কে করেছে তঞ্চকতা আপনার ভাষায়? আপনার ২ বছর কে ছিল? হুম, ওটা তো একটা অন্তর্বর্তী সরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। অন্তর্বর্তী সরকার কি কারণে দরকার ছিল? তো কে আসতো? মানে একটা তো প্রসিডিউর দরকার ছিল, তাই না? না তো, তো তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক লোকদের ইয়ে নিয়ে এটা কি করা হয়েছিল? হুম, এবং রাজনৈতিক ব্যক্তি কেন রাখা হয়নি সামনে? না তখন তো শুনেছি যে তারা রাজনৈতিক ব্যক্তিরা আপনারা তাদের পছন্দের শুনেন, একটা মানুষজনকে দিয়েছে যারা উপদেষ্টা ধরে হয়েছে। নিলাম আওয়ামী লীগ অবিচার করেছে, হুম, ঠিক আছে? হুম, অবিচারের প্রতিকার তো অবিচার না, অবিচারের প্রতিকার হচ্ছে বিচার, তাই না? আপনার এখানে কি হয়েছে? আপনার প্রতি মুহূর্তে এখন কি হচ্ছে বা এর আগে কি হয়েছিল? অবিচার হয়েছিল না বিচার হুম। হয়েছিল? হুম। মানে আপনি একপাক্ষিক প্রশাসনকে এনে অবিচার হচ্ছিল, এখন হয়তো আরেকপাক্ষিক অবিচার হচ্ছে। যদি এরকম করে বলি। কিন্তু একপাক্ষিক অবিচারের হাত থেকে তাদের না না, মুক্তি আপনি পাওয়ার উপায় কি ছিল? এটাকে যদি যদি আপনার ডেফিনেশনে বিচার হয়ে থাকে তাহলে তো আইনের সংজ্ঞাই চেঞ্জ করতে না, হবে। বিচারের কথা বলছি না। এখনো নানান রকম অবিচার হচ্ছে। কিন্তু মানে আমি বলছি যে তাদের হাতে অপশন কি ছিল? আ মানে তাদের আন্দোলন যদি প্রতিহত করা হয়, দমন করা হয়, তাদের যদি মানে নানান রকমভাবে মামলা, হয়রানি করা হয়, নির্বাচনটাও করতে না দেওয়া হয়, তাহলে তারা আসলে আর কি করতে পারে একটা রাজনৈতিক দল? এইটা তো ধরেন আপনি বারবার বললাম না, আপনি আমাকে টেনে নিয়ে যাচ্ছেন হচ্ছে রাজনীতিতে। শেষ আমি করব এই প্রসঙ্গটা। আপনি শেষ করুন। না, আমাদের আমাদের ধরেন কি বলে এটা, এই মানে আহ, নির্বাচন সঠিক হয় নাই, হ্যাঁ, এবং সেটাকে যদি আপনি আমাকে একটা জিনিস বলেন, সময় দীর্ঘ হয়, হ্যাঁ, রাজনৈতিক আন্দোলনে, কিন্তু প্রতিকার ঠিকই আসে। যেমন আমাদের কাছে, অন্যদের কথা বাদ দিয়ে দিলাম, অন্য দেশের, বাংলাদেশে চিন্তা করে দেখেন, 24 বছর মানে পাকিস্তান হওয়ার পরে 24 বছর বা 25 বছর, 24 বছর এই এই বঙ্গবন্ধু বা এরা মানে যুক্তফ্রন্টেরা যে রাজনীতি করেছে, পাকিস্তানের বিরুদ্ধে ইয়ে করেছে, মিলিটারি শাসনের বিরুদ্ধে করেছে, হুম, আলটিমেটলি রেজাল্ট কি আসেনি? হুম। আপনার ধরেন সম্মুখ যুদ্ধ করে আপনাকে হয়তো একটু বিলম্ব হবে, কিন্তু আপনাকে আসতে হবে। আর ডেমোক্রেসি, আপনার বিল ক্লিন্টনের একটা বিখ্যাত উক্তি ছিল যে মানে আপনার ডেমোক্রেসি ইজ নট জাস্ট এন ইলেকশন। শুধু একটা ইলেকশন দিয়ে কিন্তু আপনার ডেমোক্রেসি প্রতিষ্ঠা করা যায় না। আপনি যদি বাংলাদেশের যেই এই এখনই আমরা যেরকম বিকৃত একটা ইয়ে দেখেছি, ডেমনস্ট্রেশন, ইতিহাস থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে, আপনি যদি এখন এসে বলেন এই যে ডেমোক্রেসি, ওই যে আপনার এখন বিখ্যাত একজন
লেখক আছে, ইউভাল নোয়া হারারি বলে, তার বক্তব্য হচ্ছে যে ডেমোক্রেসি ইজ এ ফিকশন। হুম, আপনি কে কিভাবে দেখতেছে সেটা হচ্ছে ভিন্ন। আপনার এই একটা নির্বাচনের জন্য আমাকে যদি বারবার এই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের কি বলে এটা, এই আম, আহ, আরে আমার যে প্রাইড, হুম, হুম। আমার যেই সার্বভৌমত্ব। মুক্তিযুদ্ধ, হুম, সবগুলি যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে, সেই নির্বাচন দিয়ে আমার লাভটা কি? সেই নির্বাচন তো আমাকে বারবারই শুধুমাত্র বিতর্কিত জায়গায় নিয়ে চলে যাচ্ছিল। আপনার যখন সেই আহ, নির্বাচন দিয়ে লাভটা কি? মানে নির্বাচন মানুষ তার না মত না, আপনি নির্বাচনে যে কথাটা বলছেন, যে নির্বাচনে তো আপনার হুম, সবসময়, যেমন ধরেন আপনার ইয়েতে, ওই আমাদের নির্বাচনের বিষয়গুলি হয়ে গেছে হচ্ছে, ইফ ইট ইজ নট ইন মাই ফেভার হুম, হুম, দেন ইট ইজ নট এ ডেমোক্রেসি। হুম, আপনার যেটা ইয়েতে কি হয়েছে, ওই যে ওই আম, আম, আরে গাজাতে, গাজাতে যখন হামাস জিতেছে, তখন বলা যায় নির্বাচন ঠিক হয়নি, হুম, এই মার্কিন যুক্তরাষ্ট্রই বলেছিল, তাই না? সো আপনার ধরেন আমাদের নির্বাচনী যেই বিতর্ক, নির্বাচনী বিতর্ক, নির্বাচনী আউটকাম নিয়ে কিন্তু সবসময়ই এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়। তো বাংলাদেশে আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচনে, যেমন 2001-এ নির্বাচনে, বিশেষ করে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যদি বলি, হ্যাঁ, সাধারণ নাগরিক হিসেবে যদি বলি, 2001-এর মানে এটা এটা কেন জানি বিষাক্ত হয়ে গেছে, ঠিক আমি এখনো বুঝতে পারছি না কারণটা কি। আর কারণ আছে, কারণ তো অবশ্যই আছে। এরশাদ সাহেবের পতনের পরে বিএনপি পাওয়ারে এসেছিল, 96-এ আওয়ামী লীগ পাওয়ারে এসেছিল। 2001-এর পর থেকে এক ধরনের একটা ভিশাস সার্কেল আমাদের পড়ে গিয়েছি, একজন আরেকজনের প্রতি প্রতিহিংসা, হুম, হুম, এবং প্রতিহিংসার ভিকটিম সাধারণ আপনার কর্মকর্তা থেকে আরম্ভ করে সবাই হওয়া শুরু হুম। করেছে। প্রতিহিংসার ভিকটিম ইতিহাস হওয়া শুরু করেছে। হ্যাঁ, তখন আমি যদি এখন যদি মনে করেন আমাকে হয়তো আপনি বলবেন যে তাহলে তো আপনি তো একটা স্বৈরাচার, আমি বলবো যে এই ইয়ের হাত থেকে অন্ততপক্ষে 15 বছর আমরা রক্ষা পেয়েছিলাম। হ্যাঁ, আই এম নট ট্রাইং টু ডিফেন্ড হোয়াট এভার দ্য ইলেকশন ওয়াজ, বাট আমরা অ্যাটলিস্ট এইখান থেকে রক্ষা পেয়েছিলাম যে ইতিহাসকে আবার রিভার্স করা, একটা একটা ইতিহাস তৈরি হয়, আবার আরেকটা নতুন ইতিহাস তৈরি হয়ে যায়। এখন আবার ধরেন কিন্তু এভাবে করে যখন, যে ইতিহাসটাকে টেকানো যায় না, সে যেই ইতিহাসই হোক, সেটাও তো একটা বোঝা যাচ্ছে। মানে জনমত, গণমত সেগুলোকে দমন করে সেই রিয়ালাইজেশনটা কি এখন হচ্ছে? কার, মানে যদি বলি আ আ হ্যাঁ, সেটা তো ধরেন নিয়ে বলতে পারবে, আচ্ছা। মানে যারা রাজনীতি করে তারা বলতে পারে, হুম। সেটা আমার তো আর বিষয় না। আচ্ছা, আমি এবার তাহলে একটু আপনার আরো সুনির্দিষ্টভাবে আপনার যে বিষয় সেগুলোতে যাই। তবে মানে একটু শুনছিলাম যে প্রশাসনের ভূমিকা, আপনার সাথে বিশ্লেষণও একটু শুনলাম যে আ মানে নির্বাচন প্রসঙ্গে। আপনার মানে বিদ্যুৎ সচিব ছিলেন যখন, সেই সময়টাতে শুনে মানে পুরো বিদ্যুৎ খাতে, পুরো আওয়ামী লীগ আমলে যদি বলি, মানে দুর্নীতির অভিযোগ, হাজার, হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ হবে। কত কোটি টাকা সেটা হয়তো পাই না, কিন্তু এরকম আমরা শুনতে পাই। সেখানে সবচেয়ে বড় অভিযোগের জায়গা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট দেওয়া। যেখানে সক্ষমতার বাইরে জ্বালানি দিতে পারব না, কিন্তু পাওয়ার প্ল্যান্ট করা আছে। সেটি ১ টা ২ টা না, অনেক, অনেক পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে। টেন্ডার ছাড়া করা হয়েছে। ফলে আওয়ামী লীগ ঘনিষ্ঠ যারা তাদেরকে দেয়া হয়েছে। এই অভিযোগ। আ এবং বেশি ব্যয়ে সেগুলো করা হয়েছে। এর মাধ্যমে অনেক টাকা লোপাট করা হয়েছে। মানে এই দুর্নীতিটা আপনি যখন সচিব ছিলেন তখন আপনি কিভাবে এটাকে অ্যালাও করেছেন বা আপনি অভিজ্ঞতা হয়েছে আপনার? আচ্ছা, বাংলাদেশে প্রথম আপনার প্রাইভেট সেক্টর দেওয়া হয়েছিল হচ্ছে শেখ হাসিনার আমলেই, 96-এ, টেন্ডারের মাধ্যমে অবশ্য। সেটা হলো ওই যে এইএস মেঘনাঘাট বলে, আহ, এটা আমেরিকান কোম্পানি তখন হয়েছিল। তো মানে যদি ইতিহাসটা একটু বলি আর কি, যে আপনার নিশ্চয়ই মনে আছে 2005-06 থেকে একেবারে ভয়াবহ আমাদের লোডশেডিং, হুম, ইলেকট্রিসিটির অভাব, এগুলি নিয়ে আমাদের প্রচণ্ড ইয়ে ভোগ করতে হয়েছে। তখন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী, তখন আমি অবশ্য ছিলাম না, আমি যেটা শুনেছি সেটা বলছে যে
কিভাবে তাড়াতাড়ি করা যায় তোমরা একটু খুঁজে বের করো। তো তখন ওনাকে বলা হয়েছিল যে এরকম আমাদের গভর্নমেন্টের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে টেন্ডারিং সিস্টেম। টেন্ডারিং সিস্টেমে যাকে করতে হয় তাহলে আমাদের মিনিমাম 2 থেকে 3 বছর চলে যায় হুম, টেন্ডারটাকে ফাইনালাইজ করতে। তো টেন্ডার ফাইনালাইজ করতে গেলে তাহলে এই সময়টাকে কিভাবে করা যায়, বলো যে এটা হচ্ছে আনসলিসিটেড অফার নিয়ে আমরা যারা যারা বড় বড় কোম্পানি আছে তাদের সঙ্গে সরাসরি কথা বলে যদি আমরা ওই কম্পারেটিভ একটা দিতে পারি, মানে অ্যানালাইসিস করে দিতে পারি, তাহলে এটা মানে দ্রুত হবে। তো তখন উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে তাহলে এটা তোমরা তৈরি করো। তো তৈরি করতে গেলে এরকম একটা আইন তৈরি হয় যেটাকে বিশেষ আইন বলে। হ্যাঁ, সেখানে আপনার টেন্ডার করার প্রভিশন আছে, আবার সরাসরি দেওয়ারও বিধান রয়েছে। এখন এইটাতে যেখানে সমস্যা যেটা হয়েছে, সরি, তো তখন আমাদের বিদ্যুৎ সেক্টরে আপনার একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে, সেটা হলো অতি দ্রুত কি বলে প্রজেক্ট অ্যালোকেট করার হুম, মানে, সক্ষমতা তৈরি হয়েছে। এখন যতগুলি দেওয়া হয়েছিল সেই সময়, হ্যাঁ, আমি আপনাকে এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, হুম, আর সমসাময়িক যতগুলো টেন্ডারে হয়েছে, আনসলিসিটেড যতটা দেওয়া হয়েছে, একটাও কিন্তু টেন্ডার প্রাইসের বেশি 1 সেন্ট ছিল না। হুম, আমি আবার বলছি। হুম। কিন্তু এটা আপনি বলছেন, ধরেন কিন্তু না, না, দুর্নীতিটা কিন্তু যেখানে সেটা এটা আমার আমার বলা দরকার, আপনি ফ্যাক্টস গুলি খুঁজে বের করেন না, দেখতে তাই তো দেখতে পাবেন। হুম, আপনার এখনো পর্যন্ত যে সমস্ত এই যে আনসলিসিটেড অফারের মাধ্যমে দেওয়া হয়েছে, গো অ্যান্ড সি দি, যে কি বলে এটা, ওই বিদ্যুৎ সেক্টরের আমাদের যারা পিডিবিতে আছে, মার্জিনাল কস্ট অফ প্রোডাকশন অফ দি প্রাইভেট সেক্টর, এই আনসলিসিটেড ইজ মাচ ইজ কম্পারেটিভলি লেস দেন দি পাবলিক সেক্টর, যেটা টেন্ডারের মাধ্যমে হয়েছে। কারণ পাবলিক সেক্টরে কিন্তু বিনা টেন্ডারে একটাও অ্যালোকেট করা হয়নি, প্রত্যেকটাই কিন্তু টেন্ডারে হয়েছে। কারণ পাবলিক সেক্টরে আমরা নিয়েছি হচ্ছে ইন্টারন্যাশনাল এজেন্সিদের নিয়ে, এই যে লোন নিয়ে। তো সেই জন্য কিন্তু আপনার আমাদের প্রত্যেকটা জায়গায় টেন্ডার করতে হয়েছে ইন্টারন্যাশনাল এজেন্সিদের যেই বা লেন্ডারদের যেই ক্রাইটেরিয়া আছে সেই হিসেবে। তো আপনি ওখানে ইয়ে কম্পেয়ার করে দেখেন না আমাদের এখানে বেশি দেওয়া হয়েছে কিনা। সেটাকে নিয়ে তো খুব মানে আবার বিশেষ বিধানে একটা ইন্ডেমনিটিও দেওয়া আছে। সেগুলো নিয়ে যে খুব মামলা করা যাবে, আইনের মুখোমুখি করা ও, যাবে সেরকম কোনো ইন্ডেমনিটির বিষয়টা হচ্ছে যে তখন সবাই বলছিল যে এরকম করে আমাদেরকে তো আপনি আহ, বলবেন আমরা করে দেব, পরে তো আমাদের মামলা ফেস করতে হবে। তখন বলেছিলেন উনি, মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে ঠিক আছে, তোমার সব দায় দায়িত্ব আমি নিব, তোমরা তাও দেশের কাজটা করো। তো বলা যায় তাহলে আপনি যদি আমাদেরকে অফিসিয়ালি ইন্ডেমনিটি দেন তাহলে সেটা করা সহজ হবে। এটা হচ্ছে মূল কাহিনী। হুম। তো ধরেন মানে মানুষ কি করে মানে এই হাজার, হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ যখন আসবে মানুষ সেটা বিশ্বাস না করে উপায় কি? টেন্ডারও হলো না, তাদেরকে নিয়ে প্রশ্নও করার জায়গা থাকলো না বা বিচারের আওতায় বা মামলা করারও জায়গা থাকলো না। যে মামলা করে তারা প্রমাণ করত যে তারা আসলে এটার মধ্যে কোনো ২ নাম্বারি হয় নাই বা দুর্নীতি হয় নাই। কিন্তু সেই সুযোগগুলো নাই। ফলে কেন মামলা করার দরকারটা আপনি কম্পেয়ার করে দেখেন না, তাহলে তো হলো। আপনি যদি ধরেন এই যে আপনি কম্পেয়ার করে এখন তো বলা হচ্ছে হাজার, হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, লোপাট হয়েছে। হাজার হাজার কোটি টাকার কি কোনো স্পেসিফিক দেওয়া হয়েছে? কোনো স্পেসিফিক না কিন্তু এক্সাম্পল এই যে দেওয়া হয়েছে? মানে এত আমি দেখছিলাম আপনি হয়তো আমাকে তথ্য কারেকশন করতে পারবেন। ৮২ টি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার হয়েছে এবং ৩২ টি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হ্যাঁ, হয়েছে মানে বিনা টেন্ডারে করা হয়েছে এই বিষয়গুলো। ফলে হ্যাঁ। ওই যে সেই মানে দলীয় প্রীতি, দলের লোকজন, দল ঘনিষ্ঠ লোকজন হয়েছে এবং এত মানে এত পাওয়ার প্ল্যান্টের প্রয়োজনীয়তা ছিল না, সক্ষমতাও ছিল না। তারপরেও এটা মানে না, জনগণের টাকা এটার অপচয় ব্যাপারে করে আমার দ্বিমত আছে। সেটা হচ্ছে যে আপনার সক্ষমতা ছিল না, যেমন বর্তমানে যেই সক্ষমতা আছে এখন প্রায় মনে হয় 29,000 মেগাওয়াটের মতো। এর ভিতরে
এখন এটা তো অ্যাকচুয়ালি কতগুলি টেকনিক্যাল ইস্যু আছে। সেটা হলো একটা রিডান্ডেন্সি রাখতে হয়। আপনার যে কোনো পাওয়ার প্ল্যান্ট মানে পাওয়ার সিস্টেমে আপনার পাওয়ার তৈরি হয় পাওয়ার প্ল্যান্টে, সেটা আপনার এই যে আমরা বলি হচ্ছে পাওয়ার গ্রিডের মাধ্যমে বা এই যে ট্রান্সমিশনের মাধ্যমে ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোতে যায়। ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো তখন তাদের গ্রাহকদের ডিস্ট্রিবিউট করে, এবং এই ডিস্ট্রিবিউশন এবং ইয়ের মধ্যে আপনার একটা সিনক্রোনাইজেশন থাকতে হয়। এবং এই সিনক্রোনাইজেশনে যখন আপস অ্যান্ড ডাউনস হয়, সেই জন্য এখানে কিছু রিডান্ডেন্সি রাখতে হয়। এবং আপনি আমাদের বর্তমান যেই পিক ডিমান্ড আছে সেটাকে হিসাব করে কিন্তু রিডান্ডেন্সি যদি হিসাব করেন, তাহলে আমাদের রিডান্ডেন্সি কিন্তু ইন্ডিয়ার চাইতে কম, ফ্রান্সের চাইতে তো বহু কম। হ্যাঁ, এরকম রিডান্ডেন্সি। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশ হচ্ছে গ্রোয়িং কান্ট্রি। আপনি বিদ্যুৎ আগে নাকি ইন্ডাস্ট্রি আগে সেটা বলেন। আপনি যদি বিদ্যুতের নিশ্চয়তা না পান, তাহলে কি আপনি ইন্ডাস্ট্রি করবেন? করবার কথা না। তো যৌক্তিক। তাহলে আমি যদি বাংলাদেশকে গ্রো করতে চাই, হ্যাঁ, হুম। এই প্রশ্নটা আমাদের সময় একাধিকবার উত্থাপিত হয়েছে কিন্তু যে বিদ্যুৎ আমরা। যেখান থেকে উৎপাদন করার সক্ষমতা নাই, জ্বালানি সংকট আছে, আমাদের দিতে পারছি না জ্বালানি। তাহলে আমরা কেন ওই প্ল্যান্ট বানাবো? শুধু তাকে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া বা সেটা উৎপাদনের খরচ শত কোটি টাকা খরচ, সেটা কেন করব? না, কোনটাতে আপনার ইয়ে আছে? এই যে ধরেন আহ, তেল বাংলাদেশে নাই। হ্যাঁ, তেল আপনার সিঙ্গাপুরে আছে। ওরা কি নিজেরা উৎপাদন করে তেল? হুম, হুম, বাইরে থেকে আনে, তাই তো। হুম, তারপরে হচ্ছে আপনার জাপান, তেল বা গ্যাস তাদের আছে? নাই। আমাদের দেশে তেল বা গ্যাস নাই বলে আমি এই উৎপাদন সক্ষমতা তৈরি আমি ইম্পোর্ট করব। এবং আমাদের তো সেটাই উদ্দেশ্য ছিল যে আমরা ইম্পোর্ট করব, বাট আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে গ্রো করতে পারি দ্রুত, যেটা আপনার গার্মেন্টসে হয়েছিল, অন্যান্য সেক্টরে যদি সেটা হয়, তাহলে এখনো পর্যন্ত হুম। আমরা কিন্তু তাদেরকে প্রপার সাপ্লাইটা দিতে পারছি না। কেন পারছি না? কিন্তু ইম্পোর্ট হবে কোথা থেকে বা কত মানে হচ্ছে না ইম্পোর্ট, তবুও তখন সেই মানে পাওয়ার প্ল্যান্ট গুলো হলো এবং বসিয়ে ক্যাপাসিটি চার্জ, এবং এটার জন্য বহু মানে একটা বড় ঋণের বোঝাও আমাদের ঘাড়ে পড়ল। আ ফলে এটা কি সুপরিকল্পিত ছিল নাকি আসলে দুর্নীতি না, না, করবার ঋণের উদ্দেশ্যেই বোঝা এটা আপনার ছিল? ধরেন প্রাইভেট সেক্টর যখন হয়, প্রাইভেট সেক্টরকে আমি যখন পে করি, সেখানে তো আমি তো লোন নিয়ে করি না, আমি হচ্ছে ইনকাম থেকে তাদেরকে পে করি। আর এই যে বলছেন যে আপনি বসিয়ে বসিয়ে রাখা হচ্ছে, আপনাকে আগে মানে একটু আগেই যে উদাহরণটা দিলাম যে সিঙ্গাপুরে হুম, এই পাওয়ার প্ল্যান্টগুলি আছে, তাও হচ্ছে ডুয়েল ফুয়েল বলে। ডুয়েল ফুয়েল মানে তাদের গ্যাসেরও অপশন আছে, আবার তেলেরও অপশন হুম, আছে। এবং তারা আহ, একটা ফোঁটা তেল কোথাও উৎপাদন করার ক্ষমতা তাদের নাই। তেলও নেই, গ্যাসও নেই। তো তারপর তারা করে নাই। হুম। আমি শুধুমাত্র ওই যে ওই ইম্পোর্ট করতে পারবো না, সেই চিন্তায় বসে যদি এটা করি, তাহলে চলবে কিভাবে? আমাদের তো এমনিও ইন্ডাস্ট্রিয়াল তো গ্রোথ চলল না। হচ্ছিল। যেহেতু তেল মানে ইম্পোর্ট করা হয় নাই, ফলে না, না, বিদ্যুতের এটা বিভিন্ন কোনো কথা ঝামেলা। হইলো? আপনারা একটা জিনিস, জাপানকে তো অ্যাটলিস্ট ইয়ে মনে করা হয়, তাই না, ভালো দেশ। হ্যাঁ, এবং আমাদের পাওয়ার সেক্টরের এই যে পরিকল্পনাটা, এটা করা হয়েছিল কিন্তু জাইকার সহায়তায় দুইবার, 2010-এ, 2016-তে। এবং তাদের প্রজেকশন অনুযায়ী কিন্তু আমরা আমাদের ইয়েটা যাচ্ছিলাম। আমাদের হাই কেস, লোয়ার কেস, মিডল কেস, এবং মিডল কেসে আমরা গিয়েছি, লোয়ার কেসে যাইনি, মিডল কেসে গিয়েছি। আপনি এই যে এটা তো এই ইয়েতে আপনি ওয়েবসাইটে পাবেন। তো এখন আমরা ধরেন এই যে বা সরকার শুধুমাত্র অসৎ উদ্দেশ্যে পয়সা কামানোর জন্য করছে, তো তাহলে আমরা যে এই পরিকল্পনা করা হয়েছিল, প্রজেকশনটা যে করা হয়েছিল, সেটা কি তার মানে সেটাও কি মানে জাপানিদেরকে ঘুষ দিয়ে করা হয়েছিল? এটা কোনো কথা হইল? আর আপনার যে এখন বলা হচ্ছে যে বসিয়ে বসিয়ে রাখা হচ্ছে, গ্লোবাল এখন একটা ইয়ে তৈরি হয়েছে, আনসার্টেনিটি। সেই জন্য আমাদের তেল বা গ্যাস একটু আনসার্টেন হয়ে রয়েছে। কিন্তু আপনি যদি আপনাদের ইন্ডাস্ট্রি, আমাদের যারা বন্ধু বান্ধব আছে ইন্ডাস্ট্রি চালাচ্ছে, তারা সবাই তো এখন গ্যাসের সংকটে ভুগতেছে, তেলের সংকটে ভুগছে।
কারণ কি? কারণ হচ্ছে গ্লোবালি একটা সমস্যা হয়েছে, দামও বেড়েছে, তো সেই জন্য সেটা হয়েছে। কিন্তু এই আনসার্টেনিটির জন্য আমি আমার, কারণ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো সময় সাপেক্ষ। আপনার মানে দেশের পরিকল্পনা তো কখনো শর্ট টার্ম ফ্লাকচুয়েশনের উপরে নির্ভর করে সিদ্ধান্ত হয় না। আমাকে লং লং টার্ম প্রজেকশনে যেতে হয়। তো লং টার্ম প্রজেকশন অনুযায়ী তো যাওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা আরেকটা ওইখানেই জিনিস যে আপনাকে যেটি এখানে বলে চালানোর রাখি। সক্ষমতা আমাদের তখন ছিল না এবং ভবিষ্যতে এই সংকট এখন না সেই আন্তর্জাতিক মানে জ্বালানি সংকটের একটা বিষয় আছে। সেইটা পাবার নিশ্চয়তা ছিল না। কিন্তু আমরা এরকম মানে শত কোটি টাকার প্ল্যান্ট বানিয়ে রেখে দেব এবং সেগুলো চলবে। কোনটা রেখে দেওয়া মানে হয়েছে? এই যে পাওয়ার প্ল্যান্ট গুলো যেগুলো বলা হচ্ছে না, যে কোনটা রেখে দেওয়া হয়েছে? কোনটা চলছে না? মানে সেগুলো তো চালানো সক্ষম হয়নি জ্বালানি সংকটের কারণে সবগুলো, তাই নয় কি? এখন কোনটা আমি আপনাকে একদম ধরে বলতে পারব না। কিন্তু কিন্তু আমি তো জানি হুম। কোনটা তো বসে নাই। সবগুলো জ্বালানি সক্ষমতা হয়েছিল এবং সবগুলো মানে পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন করছে। অবশ্যই, অবশ্যই। শুধুমাত্র আপনার ওই যে ইয়েতে, ওই মেঘনা ঘাটে হুম, আপনার সম্ভবত একটা না দুইটা এখনো পর্যন্ত চালু করা যায়নি জ্বালানি সংকটে। জ্বালানি সংকট মানে তখন কিন্তু বেসিক্যালি হচ্ছে ওই ইয়ে ছিল, মানে যতটুকু দরকার ছিল ততটুকু ওখানে যেই মানে সরি এই এলএনজি আনার জন্য যেই পাইপলাইনটা তৈরি করার কথা ছিল সেটা পিছিয়ে গেছে, যে কারণে এখানে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এছাড়া তো আর কোথাও আপনার ইয়ে হয়নি, হুম। সবগুলিতে চলছে। ফলে মানে এই যে এতগুলো সব সরকার মনে করেছে যে টেন্ডার ছাড়া করলে তাড়াতাড়ি হবে। আ সরকার মনে এটা কি করেছে হয়নি? হ্যাঁ, সরকার মনে করেছে যে সেটা নিয়ে প্রশ্ন করার দরকার নাই। ইনডেমনিটি দিলেই ভালো তারা কাজ করতে পারে। মানে সরকারের নিজেরা মনে করছে এটাই একটা স্বৈরাচারী আচরণ না যে যা তারা মনে করছে তাই। মানুষের কাছে এই বিষয়টা রিচ করতে দেওয়া না দেয়া। প্রশ্ন করবার সরকার, সুযোগ না দেয়া। শুনেন, একটা জিনিস হচ্ছে কি, সরকার বা সরকার প্রধান মানে দেশের মানুষের জন্য মাঝে মধ্যে আহ, অপ্রীতিকর সিদ্ধান্ত নেন। এবং আমি মনে করি মানে শেখ হাসিনা যে সিদ্ধান্তটা এখানে নিয়েছিলেন সেটা জাতির জন্য উপকারী হয়েছে। বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ গিয়েছে। বাংলাদেশে এখন হয়তো মানে এই লোডশেডিং হচ্ছে, সেটা ভিন্ন কথা, কিন্তু শতভাগ ঘরে, আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় বাতি জ্বলছে। এবং এটার জন্য স্পেশালি উনি একটা ইনোভেটিভ পদ্ধতি বের করেছেন। হ্যাঁ, আপনি আমাকে একটা জিনিস বলেন, আপনি যদি কালকে একটা গাড়ি কিনতে চান, হ্যাঁ, আপনি কি সেটার জন্য কি করেন? ধরেন আজকে আপনি একটু সিদ্ধান্ত নিন আপনি একটা গাড়ি কিনবেন বা বাড়ি কিনবেন, হুম। কি করেন আপনি? প্রক্রিয়া সম্পন্ন করব যা আমার মানে সম্ভব প্রক্রিয়াটা কি? বেশি। হ্যাঁ, প্রক্রিয়াটা বলেন। মানে আমি গাড়ি পছন্দ করব, আমি কোন গাড়ি কিনবো, আমার ডকুমেন্টেশন রেডি করব, তাই তো না? হুম, তারপরে আপনি কি টেন্ডার করেন? না ওটা আমার ব্যক্তিগত টাকায় কেনা। আমার তো সরকারের টাকায় হ্যাঁ, কিনতে হবে না। ব্যক্তিগত টাকা কেনা, সেটাই বলছি, কিন্তু টেন্ডার করেন? না, কি করেন আপনি? আমি আমার টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসবো। আপনার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন এবং আপনি চিন্তা করেন যে বেস্ট গাড়িটা আপনি কিনতে যাবেন, নিশ্চয়ই, তাই তো? নিশ্চয়ই, হ্যাঁ। এবং যেটা কিনেন সেটা নিয়ে কি আপনার কি পস্তান যে না আমি ভুল করেছি, টেন্ডার করলে ভালো হতো? না সেটা আমার ব্যক্তি স্বার্থ মানে আমি আমার ব্যক্তির স্বার্থ আহা, সবচেয়ে ভালো বুঝি। কিন্তু আপনার ব্যক্তির সমন্বয় তো দেশ। না, কিন্তু জনগণের স্বার্থ যে সেই ব্যক্তি ভালো বুঝছে সেটা যদি হতো তাহলে তো স্বৈরাচারের হাতেই দেশ ছেড়ে দিতাম আমরা। না 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 না, আপনি এই জায়গাগুলিতে মানে আপনার এই কি বলে মতামত ইনজেক্ট করে দিলে তো হবে না। না আমি আপনি নৈর্ব্যক্তিক হইতে হবে। এখন আপনাকে একটা ধরেন জিনিস বলি। আপনি মনে করছেন যে আপনি দেশ ভালো চালাবেন, আপনি দেশের না না স্বার্থটা না, খুব আমি ভালো মনে বুঝেন। করছি না। ধরেন আমি আমি আমার বলছি, আর্গুমেন্টটা প্লেস আমিও করছি। আর্গুমেন্টটা জাস্ট বলছি। ধরেন আপনি মনে করেন বা আমি হ্যাঁ। মনে করি যে আমি খুব ভালো বুঝবো, আমি দেশটা ভালো চালাবো, আমি খুব আর বাকিরা বোঝে না। এই আমি ভালো বুঝবো, আমি চালাবো। আমি যে ঠিক বুঝছি সেটার গ্যারান্টিটা কি? আমি হয়তো ভালোই বুঝছি মানে নিজের সৎ উদ্দেশ্যেই করছি। কিন্তু আমি যে ভালো বুঝছি তার তো কোনো গ্যারান্টি নাই। সেজন্যই তো এত না কিছু কিন্তু আপনার, নির্বাচন বলেন, টেন্ডার বলেন বা বাকি সবকিছু। না কিন্তু এই যে বিদ্যুৎ সেক্টরে তো সেটা প্রমাণ করে দিয়েছে। এই প্রমাণ করার পরেও যদি গালি দেন তাহলে তো দুঃখ লাগে আর কি। হুম, আমার আমার এটা হচ্ছে সেই জায়গায় যে ধরেন মানে আমরা যেটা করেছি, ধরেন বড় বড় কোম্পানিরা এখনো পর্যন্ত বিশ্বে, তারা যখন তাদের প্রকিউরমেন্ট করে তারাও কিন্তু সোর্সে যায়, নেগোশিয়েট করে, তারপরে তারা একটাকে সিলেক্ট করে। আমাদের দেশে যেটা হয়েছে, যেমন ধরেন আমরা এই আমাদের
ট্রান্সপোর্ট পুলে আমাদের যতগুলি গাড়ি কেনা হয়েছে অধিকাংশই হচ্ছে প্রোটন সাগা। হুম। কেন? কারণ আমরা টেন্ডার করেছি। টেন্ডারে যে স্পেসিফিকেশনস আমরা দিয়েছি, ধরেন এই যে হুইল থাকবে বা ই থাকবে, মানে একটা একটা গাড়ি যা যা দরকার সব স্পেসিফিকেশন দিয়েছি। সেই সব স্পেসিফিকেশনে তো প্রোটন সাগাতেও আছে, মার্সিডিজেও আছে, আপনার টয়োটাতেও আছে, তাই না? এখন আপনি সেই স্পেসিফিকেশন প্লাস প্রাইস যদি হিসাব করেন, প্রোটন সাগাকে কেউ বিট করতে পারবে? এবং আমরা এই যে আমাদের ট্রান্সপোর্ট পুলে যে প্রোটন সাগাগুলি কেনা হয়েছিল সেগুলি 5 বছরের যে গ্যারান্টি ছিল 5 বছরে শেষ করতে পারেন, 1 বছর থেকে নষ্ট হওয়া শুরু হয়েছে। আমি বলছি যে ধরেন টেন্ডারিং ইজ অবভিয়াসলি ইজ সামথিং যেটাকে ইভলভ হয়েছে পাবলিক সেক্টরে টু অ্যাভয়েড আপনার ইয়ে এই যে নেপোটিজম এবং দুর্নীতি, তাই না? কিন্তু এটা কিন্তু ইট লুকস লাইক ইট ইজ নট দি প্যানেশিয়া যে সেটা দিয়ে সব কিছুকে অ্যাভয়েড করা সম্ভব। হুম, মন্দের ভালো সিস্টেম, এগুলো তো মন্দের ভালো, মানে তাই না? না না, আমাদের আমরা আমরা কিন্তু দীর্ঘদিন ধরে সেটা কিন্তু আপনার এই যে আপনি ওই কি বলে ইয়েতে গিয়ে দেখেন আপনি, বড় বড় সেক্টর যে যে রোডসে বলেন বা অন্যান্য যে কোনো জায়গায় গিয়ে আপনি যদি দেখেন, তাহলে দেখবেন যে ওখানে কিছু লোক আছে ওরা কিন্তু সবসময় পায়। ওরা জানে টেন্ডারকে কিভাবে ম্যানিপুলেট করতে হবে। তো আমি আমি বলছি না যে আমরা সকল কাজ করেছি বা অন্যান্য যারা করেছে সেটা শুধুমাত্র বেস্ট হয়েছে, বাট আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে যখন আজকে আমাদেরকে মানে অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু আমরা যখন অ্যাওয়ার্ড দিয়েছি এই যে বিভিন্ন কোম্পানিকে, তখন কিন্তু কেউ এই অভিযোগটা তোলে নাই যে অর্থের বিনিময়ে দেওয়া হয়েছিল। আদালতে এটা যাওয়ার হলো, সুযোগও ছিল না। হ্যাঁ কেন? ওই যে কেন ইন্ডেমনিটি দেয়া আছে। আহা আপনি তাই তাই বলে কি পত্রিকার প্রমাণ বন্ধ ছিল? না, পত্রিকায় তো টুকটাক এসেছে। পত্রিকায় তো তারপরেও Yes. টুকটাক এসেছে। একদম আসেনি তা না। পত্রিকায় তো টুকটাক এসেছে যে ক্যাপাসিটি চার্জ বসিয়ে বসিয়ে মানে সেই সময়ও এগুলো এসেছে। একদম যে হ্যাঁ, কিছুই আসেনি তা ক্যাপাসিটি তো না। চার্জ তো আপনারা একটা ভুল ব্যাখ্যা দিয়ে সমস্ত জাতিকে এতদিন ধরে কেন যাচ্ছেন আমি সেটা বুঝলাম। আপনি আমাকে একটা উদাহরণ দেন মানে সমস্ত টেন্ডার ছাড়া যে পাওয়ার প্ল্যান্ট গুলো হচ্ছে, মানে আমি একটা বলছিলাম। ক্যাপাসিটি ছাড়া, এই পেমেন্ট ছাড়া হুম, কোনো পাওয়ার প্ল্যান্ট হয়? না হবে একটা না। উদাহরণ না, না হবে না। হুম। তো। না, কিন্তু মানে বসিয়ে দেয়ার যে বিষয়টা। কিন্তু মানে আমার প্রশ্নটা ওই যে টেন্ডার ছাড়া হচ্ছে, আপনিই বলছেন নেপোটিজমের জায়গা থাকে, দুর্নীতির জায়গা থাকে। আমরা কি তা জেনে শুনে শিয়ালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতো অবস্থা যে যেই প্রশাসনের এত করাপ্টেড প্রশাসন বলে সবসময় আমরা জানি শুনি, তাদের কাছে এই দায়িত্বটা দিয়ে দেওয়া এবং তারপরে আমরা আস্থাশীল থাকবো এবং সেখানে মানে ইনডেমনিটিও দিয়ে দেব। এটা কি একটা সুবিবেচনা প্রসূত জায়গা? এটা কি আপনার এই যে ইয়েতে যখন আহ, বিদ্যুতে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা তো একটা কমিটির মাধ্যমে হয়েছে। সে তো কখনো এককভাবে শুধু ব্যুরোক্রেসির উপর ডিপেন্ড করা হয়নি। আর আপনি কিন্তু মানে মানে এটা দুর্ভাগ্য আর কি আমাদের ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা সেক্টর যেখানে আহ, মানে এত ভালো ভালো কোম্পানি প্রাইভেট সেক্টর তৈরি করা হয়েছে। এই সামিট বলেন, ইউনাইটেড বলেন, এরা ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি যারা আপনি খোঁজ নিয়ে নিলেই জানতে পারবেন। ওদেরকে ওয়ার্ল্ড ব্যাংক, আইএফসি, এডিবি লোন দিচ্ছে। হুম। হ্যাঁ, তো এরকম কোম্পানি বাংলাদেশে সৃষ্টি হয়েছে এই যে এই পাওয়ার সেক্টরের এই ইয়ের মাধ্যমে। সেটাকে আমরা চ্যারিশ না করে আমরা সবাইকে বলছি যে খালি দুর্নীতিতে নিমজ্জিত। এটা মনে হয় ফেয়ার না আর কি। মানে ওই স্বচ্ছতা না থাকলে তো প্রশ্ন করবার জায়গা থেকেই যায়, তাই মানে না? স্বচ্ছতার মানে একটা শুধুমাত্র ইয়ে ছিল যে সেটা হলো যে টেন্ডারিং প্রসেস যেটা আছে, এখানে কিন্তু টেন্ডার হয়েছে অনেকগুলিতে। আমরা সবসময় অকেশনালি একটা টেন্ডার করা হয়েছিল টু নো দ্য প্রাইস। হ্যাঁ, তো এখন টেন্ডার ছাড়া, হ্যাঁ, যেগুলি দেওয়া হয়েছে সেগুলির প্রাইসটা কীরকম এবং তাদের প্রোডাকশন ক্যাপাসিটিটা কী সেটা একটু মার্কেট প্রাইসের সঙ্গে বিবেচনা করলে তো বের হয়ে যায়। আমাদের তো বেশি দূরে যেতে হয় না, শুধুমাত্র মানে ওই আমার বিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন, এই যে ইয়ে সামিটের না হয়
ওনাদের একটা বড় ভাই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল। হুম। ইউনাইটেডের কে ইয়ে করে, এই যে আওয়ামী লীগ করে, না, বা ধরেন আপনার ওই যে আওয়ামী লীগ তো এরকম বাংলা, সরাসরি ধরেন এস আলমও আওয়ামী লীগ করতেন না। কিন্তু তারপরেও অনেক সুবিধা পেয়েছে। না বাংলা ওখানেই ট্র্যাক, দুর্নীতির গন্ধ। না বাংলা ট্র্যাক, আমি যেহেতু আমি ইয়ের ভিতরে আছি, এই যে ইয়েতে, তারপরে হচ্ছে কনফিডেন্স গ্রুপ বা এরকম বড় বড় গ্রুপ যারা ইয়েতে করে কাজ করেছে, এরা কয়জন আপনার এই যে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী সম্পৃক্ত লীগকে ছিল? ধরেন মোটা টাকা আমি দিলে মোটা টাকা দিলে সালাম তো বা ওদের এটা বলতে চাচ্ছি না, বিকজ এটা তো ধরেন আমি পাওয়ার সেক্টরটা আগে, হুম, হুম, হুম। পাওয়ার সেক্টরে, তারপরে হচ্ছে যেমন ওটাই তো ধরেন দুর্নীতির জায়গা, তাই না? যে মোটা টাকা দিলে আওয়ামী লীগ হতে হবে না। এমনকি বিএনপি বা জামাত হলেও যদি মোটা টাকা দেয়া যায় তাহলে তাদেরকে কাজ দেয়া যায়। মানে এটাই তো তাহলে দুর্নীতি, তাকেই তো বলে। মোটা টাকাটা কোথায় দেওয়া হচ্ছে সেটাই একটু মানে আমার যেমন আমার তো 12টা বাড়ি আছে, একটু যদি দিতে পারতেন তাহলে আমাকে মানে আমার জন্য সুবিধা হতো আর কি। আমি নিজেও হয়তো গিয়ে সেটা নিতে পারতাম। আপনার বলা, আপনার যদি কোনো সূত্র থাকে, সেই সূত্র দিয়ে যদি বলেন তাহলে এটা ভালো হয় না? হুম। না মানে ধরেন প্রশাসন যে শুধুমাত্র এভাবে বলে যাবেন যে মোটা টাকা দিয়েই করা হয়েছে, এটা একটু আমাদের মানে প্রতি আপনি অন্যায় বলছিলেন হয়ে না যাচ্ছে না? যেমন ধরেন মানে একটার সাথে আরেকটা অনেক কিছু মিলে যাচ্ছে। তারপরেও প্রশ্নটা করি যে বললেন যে সামিট গ্রুপ বা যে গ্রুপগুলোর কথা বলি ইন্টারন্যাশনালি এগুলো খুব প্রসিদ্ধ গ্রুপ। ওয়ার্ল্ড ব্যাংক লোন দেন। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক আবার আমাদের পদ্মা সেতুতে লোন দিতে গিয়ে লোন দিল না। আবার দুর্নীতির কথা বলল, তাই না? তো আমাদের তো এই বিষয়গুলোর জায়গায় তো ঝাপসা আছেই। পরে আবার দুর্নীতি মানে অনেক কিছু হলো আসলে সেটা ঘিরে। মানে এটার থেকে তো একটা স্ট্যান্ডার্ড বলা যায় না যে আ ওয়ার্ল্ড ব্যাংক হ্যাঁ, রিকগনিশন দিচ্ছে মানে। আপনি নিজেও সেখানে কাজ করেছেন। ফলে এটাও একটু আপনার ওয়ার্ল্ড কাছে ব্যাংক রিকগনিশন যেটা দেয় সেটাকে আপনি কিন্তু ফেলে দিতে পারেন না, কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের আপনার লোন না দেওয়া আর হচ্ছে আর ওয়ার্ল্ড ব্যাংকের ভেটিং প্রসেস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, আপনার যেমন আমাদের পদ্মা সেতুটা, এটা কিন্তু সবাই জানে, এটা ওপেন সিক্রেট যে কার মাধ্যমে হয়েছে সেটা জানে, কিন্তু ইউনিল্যাটারালি এটা ক্যান্সেল করেছিল হলো প্রেসিডেন্ট, এটা বোর্ডেও আসেনি। হুম, সেটা ভেরি আনইউজুয়াল। এটা মানে আচ্ছা। তৎকালীন যে বোর্ডের যে ইয়ে ছিল, প্রেসিডেন্ট ছিল, সেই প্রেসিডেন্ট নিজে ক্যান্সেল করেছে। ইউজুয়ালি এরকম একটা যেটা অ্যাগ্রিড ইয়ে সেটা বোর্ডে আসার কথা, বোর্ডে আসেনি। তো এইটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট ইয়ে। হুম, আর ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আই এম সরি আইএমএফ তো সরাসরি ইয়ে দেয় না, আইএফসি বা এডিবি, এরা যখন কাউকে লোন দেয় তাদের ভেটিং প্রসেসটা অনেক বেশি রিগোরাস। ইট ইজ অ্যাকসেপ্টেড এভরিওয়্যার। আপনাকে তো যদি একটা না একটা তো স্ট্যান্ডার্ডকে মানতে হবে। হ্যাঁ, আপনি যদি বলেন যে না, এরাও দুর্নীতিবাজ বা এরাও ইয়ে, আর যেমন মানে জাইকা, তাদেরও কিন্তু একটা ভেটিং প্রসেস আছে। তো সেইগুলি যদি মেনটেন করে, যারা এদেরকে কনভিন্স করে লোন নিতে পারে, হ্যাঁ, তাদেরকে আমি তো ভালো, যেমন আরেকটা কোম্পানি যেমন আমি যখন ওয়ার্ল্ড ব্যাংকে জয়েন করেছি তার কিছুদিন পরে করেছিলাম মেঘনা গ্রুপ, ওরাও কিন্তু আইএফসি থেকে লোন পেয়েছিল। সো দিজ আর গ্রুপস যারা কিন্তু এই যে প্রাইভেট সেক্টর যেই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন হুম, আহ, শেখ হাসিনার সময়, তার কিন্তু এরা বেনিফিট বল বেনিফিট না বলে আমি বলবো যে হচ্ছে দে ওয়্যার এনকারেজ টু ডু বেটার জব। হ্যাঁ, হুম। এবং জি। আ বিদ্যুতেও সেটা হচ্ছিল। জি, মানে আমি আসলে অভিযোগগুলোর কথা বলছি। যেহেতু সবগুলো অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ এখনো পর্যন্ত দেখা যায় না। কিন্তু এরকম অভিযোগ। অভিযোগ মানে প্রশাসন যে দুর্নীতিগ্রস্ত মোটা দাগে যেটি বলা হয়, সেই প্রশাসনের উপর কোথা থেকে আস্থা রাখা যায় সেটারও একটা প্রশ্ন। যে আমার অনুষ্ঠানেই সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তিনি বলছিলেন যে তিনি মানে সার্বিকভাবে প্রশাসন এর কথা বলছেন যে প্রশাসন যে কতটা দুর্নীতিগ্রস্ত সেটা বোঝাতে গিয়ে তিনিও টাকা ছাড়া কাজ করাতে পারেন না। তিনি অবশ্য বলছিলেন রাজুকের কথা যে তাই তিনি একটা কাজ করতে গিয়েছেন, তাকেও সেখানে ঘুষ দিতে হয়েছে যখন তিনি মন্ত্রী। তখন তিনি বিভিন্ন জায়গায় কথা বলেও আসলে সেই ঘুষটা এভয়েড করতে পারেন নাই। তো মানে এজন্যই আমি ওই কথাটা বলছিলাম, শেয়ালের হাতে মুরগি বর্গা দেয়া হচ্ছে কিনা। আ এটাও কি আপনি একটু বলবেন? যেহেতু আপনার প্রশাসনের সর্বস্তরে কাজ করার অভিজ্ঞতা আছে। এটা এত ওপেন সিক্রেট প্রশাসন দুর্নীতি করছে কিন্তু কিছু মানে করল না। এত আকচ্ছত্র প্রভাব নিয়ে দাপুটে সরকার থাকলো আওয়ামী লীগ। কিছুই করা গেল না দুর্নীতি। এমনকি তৎকালীন মন্ত্রী পর্যন্ত বললেন, পররাষ্ট্রমন্ত্রী যে আমলাদেরই মানে সরকারি আ আমলাদেরই নাকি বেগম পাড়ায় বেশি বাড়ি। মানে তাদের দুর্নীতির পরিমাণটা বেশি। এটা বোঝাতে তিনি বললেন। কিন্তু এরকম ওপেন সিক্রেট কিছুই হলো না। আম, আমি গত বছর ইয়েতে গিয়েছিলাম, এই যে কানাডাতে। তো আমার খুব মানে ইয়ে ছিল,
যে বেগমপাড়াটা কোথায়। তো পরে জানলাম যে বেগমপাড়া, মানে আমি তো মনে করেছি হচ্ছে ইয়ে, যে আসলে বেগমপাড়া বলতে যেটা বোঝায় সেখানে কিন্তু খুব একটা বাঙালি নেই। আপনি নিজেও খোঁজ নিয়ে দেখতে পারেন। আপনি ওখানে কিন্তু ওই যে এক সময়ে এই পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, তারপর অন্যান্য দেশের প্রফেশনালরা যারা মিডল ইস্টে কাজ করতো ওখানে পরিবার রাখতে পারতো না। সেই জন্য তারা এই আহ, কানাডাতে তাদের ফ্যামিলিকে রেখেছিল লেখাপড়ার, বাচ্চাদের লেখাপড়ার জন্য। তখন থেকে এটা চালু হয়েছে হচ্ছে বেগমপাড়া। হ্যাঁ, বেগমপাড়ায় কিন্তু বাঙালি খুব একটা নেই। বাঙালি মনে হয় মুসলিমে তিন চারজন, অনেকে বলছিল আমাকে এরকম। আর তাহলে সরকারি আর আসবে কোত্থেকে? এটাই হলো মানে যারা কানাডাবাসী টরন্টোতে থাকে তাদের বক্তব্য। হ্যাঁ। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তো আমি সরকারি একদম আমলা। তৎকালীন মন্ত্রীকে কোট করেই বলছি। তিনিই না না, বলেছিলেন। আমি মানে ধরেন কথা তো অনেক বলা যায়, কথার সাথে যদি আপনি তথ্য যদি মিল না থাকে তাহলে তো অসুবিধা, এই আর কি। আর সরকারি যেটা বলা হচ্ছে সেটারও বিষয়টা হচ্ছে আমাদের সরকারি, বিশেষ করে ইঞ্জিনিয়ার অনেকে ইয়ের সময় আপনার আহ, কানাডা এক সময় আপনার নাম্বারিং সিস্টেমে ইমিগ্রেশন দিয়েছিল। আহ, আপনি হয়তো অতটুকু পরিণত হন নাই, তখনও বয়স কম হতো, দিয়েছে তখন আমাদের অনেক বন্ধু বান্ধব। হ্যাঁ, আপনার এই এই নাম্বারিং সিস্টেমে এই যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরা কিন্তু প্রেফারেন্স পেয়ে এই দেশে চলে এসেছিল। তখন এরা এখানে থাকা শুরু করেছে এবং এদের মুষ্টিমেয় কিছু লোক আবার ফেরত গেছে। মানে ফ্যামিলি এখানে রেখেছে কিন্তু তারপর থেকে গেছে, বাকিরা সবাই কিন্তু এখানে থেকে গেছে। তো এইদেরকে যদি এখন মানে বেগমপাড়া বলা হয়, মানে এরকম একটা আওয়াজ তুলে দেওয়া হয়েছে। বেগমপাড়ায় নাকি আমারও চারটা বাড়ি আছে। তো বেগমপাড়া মানে এগুলি তো ধরেন মানে কথার কথা। আপনার আসলে ব্যাপার হচ্ছে যে ধরেন মানে খোদ মন্ত্রীরাই যদি এরকম আপনার কথার কথা বলেন, তাহলে আমরা বিশ্বাসটা কোথায় করব? আমাদের মনে তো সন্দেহ আছেই। তার উপরে মন্ত্রীরা যদি বলেন আপনি কথার কথা বলছেন, তাহলে আমরা আসলে বিশ্বাসটা কোথায় না, করব? আমার বিয়েটা হচ্ছে যে এরকম আনসাবস্ট্যান্সিয়েটেড ইয়ে তথ্যের উপরে কিভাবে আলোচনা করব তো আপনারা বলেন। তাকে চ্যালেঞ্জ করেছিলেন মন্ত্রী বলে, নাকি মন্ত্রী বলে তাকে ছেড়ে দিয়েছেন? মানে প্রশাসনের আমলাদের বিরুদ্ধে এরকম বলা হচ্ছে। প্রশাসনের তো হচ্ছে ইয়ের মতো, প্রশাসন কখনো কি কথা কথা বলে? প্রশাসন কি আপনার কোনোটাতে মানে চ্যালেঞ্জ করার সুযোগ আছে আমাদের? মানে আমাদের কি মানে এই বিষয়ে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ আছে? বা এই শৃঙ্খলা, আমাদের কোড অফ কন্ডাক্টের তো সেটা নাই। কোড অফ কন্ডাক্ট এর বাইরে তো কত কাজই আপনারা করেন। ওই যে বাড়াবাড়ি করল প্রশাসন, ওগুলো তো কোড অফ কন্ডাক্ট এর বাইরে করেছে। তো এরকম একটা অভিযোগ আসলে তারা যদি সেটা মিথ্যা হয়, মন্ত্রী বলছেন এবং সেটা তো নিশ্চয়ই চ্যালেঞ্জ করবার মতো একটা জায়গা, তাই না? অন্ততপক্ষে মানে প্রমাণ না হোক, চ্যালেঞ্জ তো করা যেতেই পারত। যাক দাদা আমি এখন তো আপনার বলতে হয়, হ্যাঁ। ভুল হয়ে গেছে, মাফ করে দেন। হুম। আমার কাছে তো বলবার কিছু নাই। আরেকটা বিষয় আপনার বিরুদ্ধেই যেটি বলা হয় যে, আপনি বিশেষ করে আপনার তত্ত্বাবধানেই উম তৎকালীন প্রধানমন্ত্রী রাজনীতিবিদদের কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল তাকে। মানে রাজনীতিবিদরা তার কাছে ঘেঁষতে পারত না। প্রশাসন বা আমলা, বিভিন্ন বাহিনী বা সংস্থার কর্মকর্তারা তাকে ঘিরে রাখতেন। এবং সেটি করোনা কাল থেকে শুরু হয়েছিল। যেটি আসলে উম মেইন ভূমিকা পালন করেছিলেন আপনি। যার ফলাফল পড়েছিল দলে বা দল সংগঠন হিসেবে একটু দুর্বল হয়ে গেছে। আপনি এই বিষয়ে কি বলবেন? করোনা কালে মাননীয় প্রধানমন্ত্রীর গতিবিধিটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল। যদিও বা উনি মানে আহ, কি বলবো, এটা সম্ভবত বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। হুম, মানে গণভবনেই, গণভবনতে বেরোতেন না কিন্তু বিভিন্ন জনের সঙ্গে দেখা করতেন। হুম। এখন আমার মানে মুখ্য সচিবের ভূমিকা কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে কে সাক্ষাৎ করবে করবে না সেটা নির্ধারণ করার না, এবং আমি সেটা কখনো করিও নাই। এখন মানুষের যদি পারসেপশন থেকে থাকে তাহলে তার জন্য আমি দুঃখিত।
বাট এমনটিও আছে যে ধরেন করোনাকালে যখন ৬৪ জেলায় কোঅর্ডিনেশনের জন্য দায়িত্ব দেওয়া হলো, ৬৪ জন সচিবকে দেয়া হলো সেইখানে জি দায়িত্ব। জি সেখানেও জি এমপিরা তখন আমাদের অনুষ্ঠানগুলোতে এসেও এটা নিয়ে একটা ক্ষোভের কথা বলতেন যে তারা রাজনীতিবিদ হিসেবে তারা ইগনোরড হয়েছেন, কর্নারড হয়েছেন। জি 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 এটার সঙ্গেও এটা অবশ্যই এটাই সবচেয়ে বেশি এক ধরনের আমার প্রতি সবারই ক্ষোভ আছে হুম, হুম, যে আমি এই কাজটা করেছি, কিন্তু আসলে ঘটনাটা হয়েছে উল্টা। মানে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব করেছিলাম যে এই যে করোনা কাল, এটা তো একটা শতাব্দীর ভিতরে একবার হয়। হুম, তো এখন আমাদের জুনিয়র যারা আছেন, এই যে মানে ডিস্ট্রিক্ট পর্যায়ে যারা কর্মকর্তা, সবাই হচ্ছে উপসচিব পর্যায়ে, তো তাদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায়। আর তাদের এখন মন্ত্রণালয় থেকে আরম্ভ করে সব জায়গায় একটু যোগাযোগ রক্ষা করা দরকার। তো আমাদের কোনো সিনিয়র কেউ যদি মান্থলি এক দুই ব্যাচ সুপারভাইজ করে, তাহলে এটা তাদেরও সাহস বাড়ে, এদের যোগাযোগ করতে সুবিধা হয়। তা আমি প্রস্তাব করেছিলাম হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রীদেরকে দেওয়া। হুম। হুম। তো তখন দেখা গেছে কি আমাদের তো 64 মন্ত্রী নাই। এছাড়া আবার মন্ত্রী অনেক জায়গায় আছেন, মন্ত্রী হচ্ছেন জুনিয়র, কিন্তু ওখানে নেতা আছেন অনেক সিনিয়র। হ্যাঁ, এইটা নিয়ে আলোচনা করে তখন মাননীয় প্রধানমন্ত্রী বলতেছিলেন যে এটা হলে তো আবার একটা ভেজাল হয়ে যাবে, কাকে দিব। হ্যাঁ, তাহলে এটা বাদ দাও। আমি বললাম যে স্যার তাহলে অ্যাটলিস্ট একজন সিনিয়র কাউকে আমরা দেই। তাহলে কি এখন কি ওই যে সচিবদের দিয়ে দেব? তখন উনি বলছে ঠিক আছে, তাহলে সচিবদেরকে দিয়ে দিতে পারো, তাদেরকে কিন্তু লোকাল ইয়েদের। এখন এই প্রক্রিয়াটার মধ্যে ধরেন পরবর্তীতে যারা এই আমাদের রাজনীতিবিদরা আছেন, তারা কিন্তু সম্পৃক্ত ছিলেন, কিন্তু অফিসিয়ালি যেহেতু ওই মিটিংটার ভিতরে মানে প্রিসাইড করতে হচ্ছে আমাদের, যেমন এই যে আপনি মহিবুল হাসান সাহেব বললেন বা ওই অন্যান্য, এনারা কিন্তু সবসময় এই মন্ত্রী থাকা অবস্থায় কিন্তু মিটিংয়ে গিয়েছে, সাথে গিয়েছে। তো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সেটা হয়েছে। কিন্তু কেন আমার প্রতি এই বিদ্বেষটা হচ্ছে, আপনি এখন আমার থেকে শুনে আপনার কাছে কি মনে হয় আমি কি কোনো ভিলেনের মতো কাজ করেছি, নাকি জাতির উপকারার্থে আমার আমার বুদ্ধিতে যেটা এসেছে, স্বল্প বুদ্ধিতে, সেটা চেষ্টা করেছি। কিন্তু আর এটা কি এরকম একটা পরিণতি হয়েছে কিনা যে দল এর সংগঠন হিসেবে মানে দুর্বল হয়ে গেছে, আম বা গ্রিপ হারিয়েছে রাজনীতিকরা তাদের। এরকম কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিনা? মানে কেন হবে সেটা? আপনার ধরেন আমাদের যারা, আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছিলেন করোনা কালে লাশ দাফন করতে পারছে না, সেখানে হুম, এই যে আমাদের এই জেলা প্রশাসনের লোক অথবা পুলিশের লোক অথবা আওয়ামী লীগের লোক, তারা গিয়ে কিন্তু করেছে। তো তাহলে এখানে ইয়ে কিভাবে আলাদা হয়েছে? এটা তো আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছিল। জি। আ আপনার ব্যাখ্যাটা স্পষ্ট আপনি ব্যাখ্যা করেছেন। এটি আসলে আওয়ামী লীগের মধ্যেই এই অভিযোগটা ছিল। তখনও আমরা শুনতাম আমাদের অনুষ্ঠানগুলোতে এসে কথাগুলো বলত। খুব অনেকক্ষণ ধরে কথা বলছি ফলে ছোট, ছোট করে একটু আসি যে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার আগেও বলেছেন, পরেও বলেছেন যে যুক্তরাষ্ট্র তার ক্ষমতাচ্যুত হবার পেছনের কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র। তারা মানে যুক্তরাষ্ট্র চাইলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। আপনি আসলে মানে পররাষ্ট্র বা কূটনীতির বিভিন্ন জায়গায়ও আপনার সম্পৃক্ততা ছিল। ফলে সেই অভিজ্ঞতা থেকেও আপনি একটু বলবেন যে, তখন যুক্তরাষ্ট্র চায়নি বলে তিনি ক্ষমতায় থাকতে পারেননি তার ভাষ্য অনুযায়ী। এখন যুক্তরাষ্ট্র না চাইলে তিনি দেশে ফিরতে পারবেন? তিনি যে বলছেন এবছরই দেশে ফিরবেন? হুম, এটা তো মিলিয়ন ডলার কোশ্চেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে দেখেছি সেটা হচ্ছে যে উনি মানে নির্ভীকতার সাথেই কাজ করেন, কমিটমেন্ট নিয়ে কাজ করেন। এখন মানে মার্কিন যুক্তরাষ্ট্র এটার পিছনে ছিল কি ছিল না সেটা তো আর আমি বলতে পারবো না। তবে একটা জিনিস হচ্ছে কি, কোন দেশ কি চাইলো সেটার উপরে কিন্তু কি আহ, বিশ্ব রাজনীতি বা কোনো দেশের রাজনীতি পুরোপুরি নির্ভর করে। 1971-এ তো বাংলাদেশের স্বাধীনতা মার্কিন সরকার চায়নি, হুম, তাতে কি সেটাকে ঠেকিয়ে রাখতে পেরেছে? তো এখন যদি উনি সিদ্ধান্ত নেন
ওনার এটা রাজনৈতিক সিদ্ধান্ত। তো সেটা উনি ইমপ্লিমেন্ট করবেন, সেটা এই কোন দেশের উপর নির্ভর করবে বলে আমি মনে করি না, বা পারমিশন নেওয়ারও কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর কি। হুম, আপনি মনে করেন না। কিন্তু ওই যে আপনি বলছিলেন আপনি মানে নিজেও লবিস্ট হিসেবে কাজ করেছেন। আ আমরা এখন জানি লবিং করাটা একটা খুবই স্বীকৃত ব্যাপার। আমরা তখনও দেখেছি যে বিএনপিও বলতো, এখনো বলছে পিটার হাসকে ধন্যবাদ জানাচ্ছে বিএনপির এমপি যে তিনি একটা গুরুত্বপূর্ণ বা শক্ত ভূমিকা রেখেছেন এই মানে গণ অভ্যুত্থানের পেছনে। মানে সেই যে আ ভূমিকা সেটি দেখা যায় যে তখনকার লবিং তারপরে ডক্টর ইউনূস সরকারের মানে ডক্টর ইউনূসের লবিং বিষয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন নেতাদের কাছ থেকে তাদের সাক্ষাৎকারে শুনেছি যে তিনিও লবিং করেছেন। এখন আওয়ামী লীগ কি লবিং করছে এই ফেরবার পেছনে। এটাও টুকটাক শোনা যায়। আপনি হচ্ছে মার্কিনীদের সাথে লবিং এর জন্য দায়িত্বপ্রাপ্ত। আপনি এটার সত্যতা নিশ্চিত করতে পারেন বা ব্যাখ্যা করতে পারেন। আ আসলে লবিংটা হচ্ছে কিনা বা হলে কিরকম ভাবে হচ্ছে বা লবিং করতে কি লাগে একজন লবিস্ট হিসাবে আপনার কাছে? এটাও প্রশ্ন। লবিং করতে টাকা লাগে। আচ্ছা। না না, আসলে আমার জানা মতে যেমন আমি আওয়ামী লীগের লবিস্ট হিসেবে নাই। আর ওই আমি যে ফার্মে ছিলাম সেই ফার্মটা আমি পরে বাদ দিয়েছি, কারণ আপনি তো জানেন যে মানে আমার সম্পর্কে এত বেশি কথা, নেগেটিভ কথা পত্রপত্রিকায় লেখা হয়েছে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আসলে আমার শুধুমাত্র ওই যে কনসালটেন্সির ওটা রেখে বাকিটা আমি নিজেই হুম, বিরত রয়েছি। তারা আমাকে মানে ইয়ে করে না, আমি নিজে থেকে বলছি যে এরকম পরিস্থিতিতে আমার মানে অ্যাসোসিয়েশন থাকা হয়তো ঠিক হবে না। তো সেক্ষেত্রে আমার কিন্তু এই ফার্মে এখন অফিসিয়ালি কোনো ইয়ে নেই। আর আমার জানা মতে আওয়ামী লীগ সরকার কোনো লবিস্ট নিয়োগ করেছে আমি জানি না, বা ইয়ে হয় না। তবে হ্যাঁ, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে এখানে, অনেক ইয়ে আছে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ বা শেখ হাসিনার যদি কোনো উপকার হয় বা কথা বলতে হয়, তাহলে আমি তো সেটা আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। শেখ তো হাসিনার সাথে কি এটা আপনার এখন নবীন সরাসরি নিয়ে পারছে যোগাযোগ না। আছে? নবীন, জি। সরাসরি যোগাযোগ হয় শেখ হাসিনার সাথে? আহ সেরকম ভাবে তো না। আচ্ছা। মানে থাকলে হয়তো এটাই প্রশ্ন করতাম যে তাহলে তার দেশে ফেরার ব্যাপারে সেই মানে পরিকল্পনাটার ব্যাপারেও আপনি জানেন কিনা? জানবার সুযোগ হয়েছে কিছু? না না, ওনার বিয়ের ব্যাপারে উনি আমি যেটা আমাদের বন্ধু বান্ধব যারা হুম, মানে আছে রাজনীতির ইয়ে, তাদের কাছ থেকে শুনছি যে এরকম উনি অ্যাডামেন্ট দেশে ফিরে যাবেন, এই আর কি। আচ্ছা। যে কোনো কনসিকুয়েন্স হোক সেটা ফেস করতে উনি রাজি আছেন, বাট উনি দেশে যাবেন। উম আ আমি শুনেছিলাম শেষ করে আসলে অনেক লম্বা সময় কথা হচ্ছে। সামনেও নিশ্চয়ই আবার আপনার সাথে কথা বলবার সুযোগ হবে। আ বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার সাথেও আপনার হয়তো আ মানে বন্ধুতার সম্পর্ক আছে বলে আমি শুনেছি। জেনেছি, ভুলও হতে পারি। আপনি শুধরাবেন। মানে যোগাযোগ হয় সেই না হিসেবে না কোনো না, সালাউদ্দিন সাহেব আর আমি, আমরা একই কলেজে পড়েছি। আচ্ছা। হ্যাঁ, সহপাঠী ছিলাম আহ, চিটাগং কলেজে। হুম, আমি যোগ পড়েছি হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটিতে, আর সালাউদ্দিন সাহেব পড়েছেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। হুম, তো আমাদের কলেজের পরে খুব একটা দেখা হয় না। আমাদের একটা মানে 79 ব্যাচ বলি আমরা, আমরা মাঝে মধ্যে একটু গেট টুগেদার করতাম সেখানে। আহ, দুবার এসছিল বহু আগে, মানে ওই যে ইন্ডিয়াতে হুম। তার ওখানে ইয়ে। তো সেই হিসেবে আমার সাথে আসলে কখনো যোগাযোগ না। আর সালাউদ্দিন সাহেব মানে মানে আমি ইন্ডিয়া এইটি থেকে ফোর ব্যাচে এসেছিলেন? জয়েন করে। তিনি যখন ইন্ডিয়া ছিলেন সেখান থেকে এসেছিলেন যোগদান করতে? না 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 না, না তাহলে কি তার বুঝালেন? আগে আমাদের এরকম ও গেট আচ্ছা। টুগেদারে হুম, এসেছিল আর কি, হুম, হুম, সম্ভবত একদিন কি 2 দিন। হুম, এছাড়া আমার সাথে যোগাযোগ কখনো ছিল না। আর তাছাড়া আমি 84 ব্যাচে জয়েন করেছিলাম, সে হচ্ছে আমার পরবর্তী ব্যাচে জয়েন করেছিল। আর ও তো সিভিল সার্ভিসে খুব অল্প সময় ছিল, মানে সম্ভবত 8 বছরের মতো। হুম। 96-এ পদত্যাগ করে ইলেকশন করেছে, তারপরে তো মন্ত্রী হয়েছে ভাই। তো আমাদের ঠিক ওভাবে ওই আমার সাথে ঘনিষ্ঠতা
আচ্ছা। কখনো ছিল না বা শেষ জি, শেষ প্রশ্ন করি যে বর্তমান প্রশাসন আপনাদেরই সহকর্মী যারা জুনিয়র তারাই চালাচ্ছেন। আ আপনার কাছে কি মনে হয়? আ আপনি কিভাবে মূল্যায়ন করেন? বর্তমান প্রশাসন অ্যাকচুয়ালি ব্যাপারটা মানে কি বলবো? এখানে তো আমার তাহলে আপনি তো ওই বলছেন শেষ করতে চাচ্ছেন আমাকে একটু সময় দিলে বলে আমি একটু আচ্ছা, বলতে চাচ্ছি। মানে সংক্ষেপে বলেন যদি। এটা হলো বর্তমান প্রশাসন, এটা তো অদ্ভুত প্রশাসন। আপনি নেওলিন সরি মেসিকে ১০ বছর যদি আহ, না খেলে তারপরে এসে যদি বলেন যে আজকে তুমি এই ম্যাচে নামো, তখন আপনার কি ধারণা কি সে কি খেলতে পারবে ঠিক মতো? হুম, পারবার তো কথা না। আমাদের এই যে এই কিছু অদ্ভুত ইয়ে কারবার হয়েছিল, এমন কিছু অফিসারদেরকে এনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হয়েছিল যারা প্রশাসন থেকে দূরে ছিল ১০-১৫ বছর ধরে হুম, বঞ্চনার কথা বলে। হ্যাঁ, আমি বঞ্চনার জন্য দুঃখিত যদি বঞ্চিত হয়ে থাকে, কিন্তু এই ১০ বছরের গ্যাপ বা ১৫ বছরের গ্যাপটা কিন্তু কম গ্যাপ না, হুম। যে কারণে আমরা এক ধরনের একটা অপেশাদারিত্ব কাজকর্ম দেখেছি। কিন্তু এই ১৫ বছরের আপনাকে আমি একটা পেশাদার যারা উদাহরণ দিই। প্রশাসনের কথা আপনি বলছেন, তারা যে আবার ওই যে বাড়াবাড়ি করায় অভিযুক্ত, ওই যে মানে না, বাড়াবাড়ি তাহলে করার বাড়াবাড়ি অভিযুক্ত করা প্রশাসন কথাটা কি আমি দাঁড়াবে কেন? একমত না। না, বাড়াবাড়ি করার এটার সঙ্গে আমি একমত না। এটা বললে হলো না। এটা আমি মনে করি এটা অন্যায়। না, আপনিই আহ, বলছিলেন বাড়াবাড়ি শব্দটা। মানে নির্বাচন প্রসঙ্গে যখন কথা বলছিলেন যে প্রশাসন কিছু হ্যাঁ, বাড়াবাড়ি করেছিল। আমি ধরেন আপনার সঙ্গে আজকে কথা বলার সময় একটু জোরে কথা বলেছি। তাই বলি কি সারা জীবন আপনার সঙ্গে আমি জোরে কথা বলবো? মানে আমি বলছি যে আমার জীবনে বিচ্যুতি থাকতে পারে। হ্যাঁ, কিন্তু সবগুলিকে আপনি তো ওভারঅল ইয়েতে দেখবেন। এটা তো খুব বড় একটা জায়গা। এটা তো একটা মানে খুব মৌলিক একটা জায়গা যে নির্বাচনকে মানে তার biasness টা কি পরিমাণ যে নির্বাচনটাকেই হতে দিল না। এমনকি সর্বোচ্চ পর্যায়ের ইচ্ছার বাইরে গিয়েও নির্বাচনটাকে হতে দিল না ঠিকমতো। এতই বাড়াবাড়িটা হলো। সেই বাড়াবাড়ি করা প্রশাসনকে কিভাবে কোন যুক্তিতে রাখবে যারা জানে যে তারা আসলে আ মানে ওই মানে যে বাঁশের চেয়ে কঞ্চি বড় বলে না? দলের চাইতে তারা বেশি দলীয়। ফলে তাদেরকে কিভাবে রাখবে? কিন্তু কোন আপনি কি যুক্তিতে? আপনি কি জানেন যে এই বাড়াবাড়ির মানে বা বিষয়ে কি কি মানে অ্যাকশন মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছিলেন? না, জানি না। কারণ তিনি তো বলেছেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। ফলে জানি না তো। হ্যাঁ, কিন্তু উনি তো সেখান থেকে যারা ধরেন ইয়ে আছেন, উনি কিন্তু সেই জায়গায় পিছপা হন নাই। হ্যাঁ, যেমন আমি যদি আম- আমার বিষয়টা বলি, হুম, আমি পিএইচডি শেষ করে যখন গিয়েছি আমি ঠিকমতো প্রমোশন পাইনি এই আওয়ামী লীগ সময়। হ্যাঁ, তারপরে আমার ১ বছর পরে জয়েন্ট সেক্রেটারি হয়েছি। ২ বছর মানে আমার কনিষ্ঠ কর্মকর্তা হওয়ার ২ বছর পরে আমি এডিশনাল সেক্রেটারি হয়েছি। আমাকে ১৬ জন সুপারসিড করার পরে আমি সচিব হয়েছি। তো আমি কিন্তু আই ওয়াজ পিকড বাই দি প্রাইম মিনিস্টার হারসেলফ, কারণ উনি পেশাদারিত্বকে প্রমোট করার চেষ্টা করেন। তো এরকম অনেক ঘটনা আছে যেগুলি ধরেন বলতে গেলে রাত ফুরাবে আর কি। কিন্তু দেখেন, একটা উদাহরণ দেই, যে ধরেন আপনার দৃষ্টিতে সেটা কি হয়? মানে আপনি কি সেটা কি আমাদের এক জুনিয়র ব্যাচমেটে আছে, ব্যাচমেট বলছি, মানে আমাদের হুম, জুনিয়র কর্মকর্তা আছেন, আমরা একসঙ্গে কাজ করেছি। আম, নামই বলে ফেলি, নামে আর কি যায় আসে। তার নাম হচ্ছে মুনিরা। সে হলো ওই যে আপনার আহ, ঢাকার বিখ্যাত স্টার হোটেল আছে না, স্টার হোটেলের মালিকের মেয়ে। হুম, তো তার নামেই মনে হয় দুটো স্টার হোটেল আছে। অত্যন্ত মেধাবী, লেখাপড়া করেছে হচ্ছে এই ইয়েতে ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং মেধা তালিকায়ও অনেক উপরে। সারা জীবন কাজ করেছে ক্যাবিনেটে। এরপরে প্রধানমন্ত্রীর এপিএস ছিল, পিএস ছিল। তার সে কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছে এরকম অভিযোগ কোনো লোক পাবে না। আর টাকা পয়সার দিকে তো তার লোভ থাকার কোনো কারণই নেই, কারণ সে জন্মসূত্রেই বড়লোক। হুম। সেই ওর বিরুদ্ধে, আচ্ছা আপনি আমাকে একটা যে ক্যাবিনেট আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে এই রাজুকে